আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে নেক্সাস টিভির নিয়মিত গল্পের অনুষ্ঠান, আড্ডার অনুষ্ঠান, রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার অনুষ্ঠান চলমান দেখার জন্য। চলমান শুধু শুক্র এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলোতে প্রচারিত হয় রাত 9:30 থেকে নেক্সাস টেলিভিশনে। এবং আজকে আমরা কথা বলবো একেবারেই নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দুজন আলোচকের সঙ্গে। নির্বাচন শুরু হতে, সংসদ নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এবং এই কয়েক ঘন্টা আগে আমরা আসলে একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি: কে হারে কে জেতে, খেলা হলে শেষ। আপনাদের নিশ্চয়ই মনে আছে কবিতাটা, যদি মনে না থাকে তাহলে একসময় মনে করিয়ে দেব। এবং এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের দুজন অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের কাছে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট, লেখক, এবং তার পাশে আছেন আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা ইউটিউবে সরাসরি আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন, বন্ধুদেরকেও জানাতে পারেন এটি দেখার জন্য। @নেক্সাস টেলিভিশন লাইভ, এটা হচ্ছে আমাদের ইউআরএল, এবং নেক্সাস টিভি ডিজিটাল বিডি, এটি দিয়ে সার্চ দিলে আপনারা ফেসবুকে দেখতে পাবেন এই অনুষ্ঠানটি। মাহবুব, আপনার কাছে জানতে চাই, ছোটবেলায় সেই কবিতা তো আপনার মনে আছে, দাঁতখানি চাল মসুরের ডাল, সেইখানে একটা লাইন ছিল যে দেখিব খেলাতে কে হারে কে জেতে, খেলা হলে শেষ। তো আপনার কি মনে হয় এই নির্বাচনে কে জিতবে? এটা আমরা বলতে পারছি না, এটা বলা আসলে সম্ভব না, কিন্তু কার্যকারণ বিবেচনায় নিয়ে আপনার কি মনে হয় মানুষ আসলে কোন দিকে ঝুঁকে পড়তে পারে, অথবা কাদের সম্ভাবনা বেশি? জি, ধন্যবাদ তুষার ভাই, শুভেচ্ছা। আসলে শৈশবের যেই অপাবৃদ্ধ সময় আর বড়দের রাজনীতি ঠিক এক পাল্লায় যায় না, এবং এখানে আসলে অনেক নেপথ্যেও অনেক বিষয় থাকে। শৈশবে যেমন সব কিছুই সামনে, সব কিছুই সহাস্য, সব কিছুই মধুর, কাজে এখানে আসলে খেলা শেষ হবে না, খেলা চলমানই থাকবে, হয়তো আরেকটা নতুন পর্যায়ে যাবে। তবে নতুন পর্যায়ে যাবার আগে কিছু কিছু অনুষঙ্গ সাথে নিয়ে যাবে। এই যে আমাদের এত বড় একটা গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেল, গণতন্ত্র জবাবদিহিতার জন্যে মানুষ একটা প্রাণান্তকর লড়াই করলো, এত আত্মত্যাগ, এত প্রাণত্যাগ, এবং সব কিছুই গণতন্ত্র এবং জবাবদিহিতার জন্যে। তো সেইটার যে প্রথম ধাপ নির্বাচন এবং গণতন্ত্রের একটা চর্চার অন্যতম প্রধান একটা অনুষঙ্গ নির্বাচন, সেটাতে মানুষ আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করবে সবাই আগামীকালকে, আমরা সবাই সেটা প্রত্যাশা করি। তবে কিছু প্রশ্নও সাথে রয়ে যাচ্ছে এই নির্বাচনে। গণ অভ্যুত্থান যেমন সত্য, আমাদের চোখের সামনেই রক্তাক্ত ঘটনাগুলো ঘটে গেছে, এবং আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ আমরা দেখেছি, 1.5 যুগের মতো 3টি পাতানো নির্বাচন আমরা দেখেছি, পুতুল বিরোধী দল দেখেছি। ঠিক একই সাথে গত 18 মাসে একটি অদক্ষ সরকারের একপেশে আচরণও আমরা দেখেছি। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের মূল্যবোধ কিভাবে নষ্ট করা হয়, কি করে সাম্প্রদায়িক শক্তিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। যে 80 দশকে আমরা দেখেছিলাম পাকিস্তান শব্দটি নিষিদ্ধ, হানাদার বাহিনী বলে বলা হতো পাকিস্তানকে, মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধই প্রথমবার, সেটা 80 দশকেও হয়নি, এইবার বিসিএস পরীক্ষায় সেটা এসেছে। এবং সরকার যেন চেষ্টা করলো একদম শুরু থেকেই আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে ফেললো। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক নৈর্ব্যক্তিক এবং অনেক ইতিবাচক অন্তর্ভুক্তিমূলক আচরণ তারা করবে। যেই বিভাজন আওয়ামী লীগ করেছিল 1.5 দশক, তারা নির্বাচন করে কোনো তাদের বিরোধিতা করলেই বিএনপি জামাত, এবং তারা বলতো যে এরা তো আগুন লাগায়, আগুন সন্ত্রাসী। ঠিক একই ভাষায় এই সরকারের আমলে বলা হলো এরা তো আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়। ঠিক যা 1.5 দশক ধরে চলেছে, ঠিক তার ধারাবাহিকতা আমরা এখানে দেখেছি। আমরা প্রশাসনিক দুর্বলতা দেখেছি, আমরা মব সন্ত্রাস নামের একটা অদ্ভুত জিনিস 18 মাস ধরে দেখেছি, যে আইনের শাসন এখানে অনুপস্থিত হয়ে গেল। আমরা 32 নম্বরকে ভাঙতে দেখলাম বুলডোজার দিয়ে, এটা পকেটে নিয়ে যাওয়া যায় না। সরকার কতখানি নির্বাচনের পর আপনার কি মনে হয় আমাদের এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন পর্যন্ত পৌঁছাতে পেরেছে? এই নির্বাচনে আসলে কোন দিকে মানুষের রায় ঝুঁকে পড়বে? আপনার কি মনে হয় এই বিষয়গুলো যেগুলো আপনি বললেন, মানুষ সেগুলিকে মাথায় নিয়ে ভোট দিবে? অবশ্যই মানুষ এই বিষয়গুলো মাথায় নিয়ে ভোট দিবে, এবং সরকার তো এই বিষয়গুলো একেবারে না বুঝে করেছে তা তো নয়। সরকার এখানে একটি রাজনৈতিক শক্তির বিকাশ চেয়েছে।
আরও অনেকেই হয়তো চেয়েছে, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি। কাজে এই বিকাশ আমরা যদি আগামীতে বাঙালি বিস্তৃত পরায়ণ জাতি, যদি সরকার যেভাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত শেষ দিকে যতখানি মনোযোগী হয়েছে নির্বাচনের ক্ষেত্রে, এটা যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তাহলে কিন্তু সরকারের অনেক অদক্ষতাই মানুষ ভুলে যাবে, এবং ওই জায়গাটিতে আসলে পৌঁছবে কিনা আমার কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ এই গত যে আচরণগুলো আমরা দেখেছি, বিশেষ করে আমরা নির্বাচনের মতো আমরাও মামুরা নির্বাচন হবার একটা সম্ভাবনা দেখা দিয়ে গেছিল, এবং আমার মনে হচ্ছিল এই খেলায়, রাজনীতির খেলায় গোলপোস্ট একটা। কারণ বিএনপি এবং সমমনারা এবার নির্বাচন করছে, আগে যেমন আওয়ামী লীগ এবং সমমনারা নির্বাচন করেছিল। তবে এই শেষের দিকে এসে বিশেষ করে জামায়াতে ইসলামী, তাদের যে দক্ষতা এবং তাদের যে চাতুর্য, তারা কিন্তু নিজেরা একাই সেই একক গোলপোস্টে তারা আর বিএনপির পাশে থাকতে চাচ্ছে না, তারা একাই দাঁড়িয়েছে, এবং বিএনপিও একাই থাকতে চাচ্ছে। তখন তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে, এবং এই প্রতিদ্বন্দ্বিতাতে আসলে আমাদের যে এই দেশে যে সাম্প্রদায়িক রাজনীতিটা এগিয়ে যাবে নাকি উদার মধ্যপন্থী রাজনীতি টিকে থাকবে, সেরকম একটা প্রশ্নের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। রাসেল, আপনি কি এই বক্তব্যকে সমর্থন করবেন যে অন্তর্বর্তী সরকার আসলে একটি বিশেষ রাজনৈতিক পক্ষ অথবা একদিকে একটু ঝুঁকে পড়েছে অথবা পড়েছিল, এবং তাদের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে একটি রাজনৈতিক শক্তির উত্থানের পেছনে তাদের সমর্থন অথবা সহায়তা দেওয়ার? জি, অসংখ্য ধন্যবাদ অভিযোগ কিন্তু তুষার ভাই। এসেছে যে মুক্তিযুদ্ধের নাম বদল করে প্রতিরোধ যুদ্ধ লেখা হয়েছে, বিভিন্ন জায়গাতে মুক্তিযুদ্ধের প্রসঙ্গকে এড়িয়ে গিয়ে নতুন ইতিহাস তৈরি করার চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা কিন্তু একবার বলে ফেলেছিলেন সব রিসেট করবেন, তো কিছু কিছু অভিযোগ কিন্তু আছে। জি, অসংখ্য ধন্যবাদ তুষার ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মাহবুব আজিজ ভাই, সিনিয়র মানুষ, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছে, এবং নেক্সাস টেলিভিশনে যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এবারের নির্বাচন আমাদের এই প্রশ্ন আসলো না যে কে জিতবে। আমি মনে করি এবার নির্বাচনটা যদি হয়, আগামীকালে তো হবে, বাংলাদেশ জিতবে, যে জিতুক। যে কোনো নির্বাচনেই তো দেশই জেতে, না, বাংলাদেশই জিতবে। কেন বাংলাদেশ জিতবে? যে নীতি আদর্শ এবং ঐতিহ্য এবং সংগ্রামের উপরে স্থাপিত, সেই সংগ্রামের বিপরীতে এক ধরনের কথা বলে যদি কেউ বিজয়ী হয়, অথবা ধরেন এই যে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলতে চায় যারা, তাদের মধ্যে থেকে কেউ যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে কি বাংলাদেশ জিতবে? প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ, আমাদের দেশ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা। আপনি যদি 71-কে অস্বীকার করেন, তাহলে আপনি দেশকে অস্বীকার করা হবে, কোনো সুযোগ নেই সেটার। এবং 71-কে অস্বীকার করার সুযোগ নেই, আবার 24-কেও অস্বীকার করার সুযোগ নেই। মাহবুব আজিজ একটু আগে বললো না যে আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়েছে। আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর কারণেই কিন্তু আমরা এবারে যেই কি বলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু প্রতিপক্ষের কারণেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। গত 3টি ট্রাম শুধুমাত্র এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত 3টি ট্রাম মানুষকে 17-18 বছর আমরা তরুণ যারা ছিলাম, আমরা ভোট দিতে পারিনি। আমাদেরকে ভোট থেকে আমাদেরকে সরানো হয়েছে, এবং কি সেই ভোট চাওয়া শুধুমাত্র ছাত্র আন্দোলন, সবাই আন্দোলন করেছিল যে আমার ভোটের অধিকারটা দেওয়া হয়। আপনি দেখেছেন 71 স্বাধীনতা যুদ্ধটা 70-এর নির্বাচনের ফলশ্রুতিতেই কিন্তু 70 নির্বাচনে এত আকাশ আপনার ভূমিধস বিজয় পাওয়ার পরে যখন ক্ষমতাটা দেওয়া হয়নি, তখনই কিন্তু 71টা হয়েছিল। তো সুতরাং এই যে গত 3টা ট্রাম আমাদেরকে ভোটের যে অধিকার, সেই অধিকার হরণ করা হয়েছে। তো সুতরাং যারা হরণ করেছে, এবং যারা আমাদের 1500-1600 তরুণকে হত্যা করেছে, যারা আমাদের 20-30 হাজারকে পঙ্গুত্ব বরণ করেছে, নিজের দেশের মানুষকে, আপনি যখন পাকিস্তান যে হত্যাকাণ্ডটা করেছে, তারা ভিন্ন একটা সংস্কৃতির, ভিন্ন ভাষা, ভিন্ন একটা জুরিডিকশনের মানুষ ছিল তারা। কিন্তু এবারে যারা একই সংস্কৃতির, একই ভাষার, একই উপর নিজের দেশের জনগণের উপরে হত্যাকাণ্ডটা করেছে, কিন্তু আপনি হত্যাকাণ্ড করার পরে আপনি কি দেখেছেন ন্যূনতম অনুশোচনা বোধ আমরা দেখিনি এখনো পর্যন্ত। আপনি যত অডিও বা যত ভিডিও আমরা দেখি, কোনো ধরনের অনুশোচনা বোধ, হত্যা, কিন্তু একটা তো ন্যূনতম, আপনি যে একটা হত্যাকাণ্ড করবেন, ন্যূনতম তো আপনার মধ্যে একটা অনুশোচনা বোধ থাকা দরকার। যে 1500-1600 তরুণকে আপনি হত্যা করেছেন, তাহলে আপনার মধ্যে ন্যূনতম মানবিক যে মানুষের মানবিক যে গুণাবলী, সেই গুণাবলীতে মানুষ তো কখনো কখনো একটু ভুল স্বীকার করে, সেটি আমরা করিনি। এখন কথা হচ্ছে, আজকে আপনি যেমন 71-এর চেতনাকে অস্বীকার করার সুযোগ নেই, তেমনি জুলাইয়ের চেতনাকেও অস্বীকার করার সুযোগ নেই। আজকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এবারের, আপনি যে বললেন কে জিতবে, আমি মনে করি যারা জুলাইকে ওন করতে পারবে,
যারা জুলাইকে ওন করতে পারবে তাদেরকে, কারণ এবার যারা ভোটার আছে আপনি দেখেছেন প্রায় 4 কোটি তরুণ ভোটার আছে। এই তরুণ ভোটাররা তাদেরকে পছন্দ করে নিবে যারা আমাদের 71 এবং 24-এর চেতনাকে ওন করবে। কোনোটাকে অস্বীকার করার সুযোগ নেই। আপনি একটাকে রাখবেন না, কোনো সুযোগ নেই, দুটাই ধারাবাহিকতা। তো সুতরাং যারা, কিন্তু আমি অবাক হয়ে আমরা দেখি যেটা হচ্ছে যে জুলাইয়ের যে সংস্কার, এই সংস্কারটা যদি আপনি না হয়, কারণ প্রত্যেকটা সরকার আমরা দেখেছি প্রত্যেকটা অন্তর্বর্তী সরকারের কাজ ছিল শুধুমাত্র একটা, শুধু নির্বাচন আয়োজন করা। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে 3টা, নির্বাচন আয়োজন করা ছিল, বিচার করা ছিল এবং সংস্কার করা ছিল। সেই সংস্কারের জন্যই কিন্তু গণভোটটা হবে, আগামীকাল গণভোটটা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা গণভোটের আগেই আমরা জুলাই যে সংস্কারের এগেনস্টে দাঁড়িয়েছি। আপনি দেখেন, আপনি বিএনপি যে ইশতেহারটা দিয়েছে, ইশতেহারে আপনি দেখেন গণভোটের যেই ভোটের যে 2য় নম্বর যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে আপনি কি এই দ্বিকক্ষ বিশিষ্ট এবং যে উচ্চ কক্ষ সেটা পিআর এবং কি নিম্ন 2 কক্ষই সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে 2 পক্ষকে। কিন্তু এটার বিরুদ্ধে আপনি যখন যে ইশতেহারটা আমরা বিএনপি যে ইশতেহারটা দেখেছি, সেই ইশতেহারটা সম্পূর্ণ যে 2য় প্রশ্ন, সেই 2য় প্রশ্নের এগেনস্টে দাঁড়িয়েছে। ওনারা বলেছেন ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট মানেন, কিন্তু উচ্চ কক্ষ যেটি হবে সেটি হচ্ছে আসন ভিত্তিক, আসন যেভাবে পাবে সে আলোকেই দ্বিতীয় কক্ষ হবে। জুলাই সনদে এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার আগেও মানে নাই, তারা মানেন। কিন্তু আপনি যখন হাঁয়ের ক্যাম্পেইন করছেন, আপনি ঘোষণা দিলে হাঁ ক্যাম্পেইন করছেন, কিন্তু আপনি যদি উপরে হাঁ ক্যাম্পেইন করেন তাহলে বিপরীতে যখন আপনি দুর্বলতা না, আপনি যখন হাঁ ক্যাম্পেইন করছেন বলছেন আপনি, তাহলে আপনি শুরু থেকে না ক্যাম্পেইন করেন। কিন্তু আপনি উপরস্থ বলেন আপনি হাঁ ক্যাম্পেইন করছেন, আছে না হ্যাঁ বলার মতো, আপনি ওনারা যেগুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এখানে প্রশ্নটা হচ্ছে হ্যাঁ এবং না। আপনি শুরু থেকে না ক্যাম্পেইন করেন, আপনি বলে দেন যে আমি এটা গণভোটে আমি না ক্যাম্পেইন করব ঘোষণা দিয়ে, কিন্তু আপনি উপরস্থ হাঁ ক্যাম্পেইনের ঘোষণা দিলেন, কিন্তু আপনি নিজের যে ইশতেহারটা দিয়েছেন সেই ইশতেহারে আপনি নায়ের পক্ষে আছেন, হায়ের এগেনস্টে গিয়েছেন, সংস্কারের এগেনস্টে গিয়েছেন, তাহলে এটা দ্বিচারিতা। আপনি যখন আপনি তরুণরা আপনাকে পছন্দ করবে এই জন্যই, তরুণরা এবার চাচ্ছে আমাদের পূর্বে ফ্যাসিজম কেন তৈরি হয়েছে, শুধুমাত্র চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার, পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে। আপনি দেখেছেন সংবিধান সংস্কার 2/3 মেজরিটি, 40%, 41%, 1% বেশি পেয়ে আপনি 2/3 মেজরিটি পেয়ে যাচ্ছিলেন, পাওয়ার কারণে আপনি সংবিধান পরিবর্তন করছেন। কিন্তু আপনি যে সংবিধান পরিবর্তন করছেন, যে কোনো সময় সংবিধান পরিবর্তন করে এরপর আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। কিন্তু এই যে চেক অ্যান্ড ব্যালেন্স যদি না হয়, তাহলে যারা আগামীতে ক্ষমতা আসবে তারা সেম তাদের মধ্যে সে ফ্যাসিজমটা চলে আসবে। কারণ একটা ম্যাক্সিম আছে যে এভরি পাওয়ার ইজ কারাপ্ট এন্ড অ্যাবসলিউট পাওয়ার ইজ কারাপ্ট অ্যাবসলিউটলি। অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ করে তোলে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের জন্য সংসদে তো 2/3 ভোট প্রয়োজন হয়। অতএব যে কোনোভাবেই এখন যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় আসন ভিত্তিক, তাতে তো 2/3 ভোট এরকম 2%, 3%, 5% ভোটের ব্যবধানই হবে। তো হলে পরে এইটা কিভাবে সংবিধান যে আপনি বলছেন যে সংশোধনীকে আটকে রাখা, সংবিধান সংশোধনকে আটকে রাখাও তো আসলে কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। সংবিধান সংশোধন করবে নির্বাচিত ব্যক্তিরা। আপনার কি মনে হয় যেটা আইনের কারণে ফ্যাসিজম আসে নাকি ব্যক্তি এবং দলের সিদ্ধান্তের কারণে ফ্যাসিজম আসে? দুটি কারণে আসে। আপনি যদি এরকম হয়, আমি আপনাকে একটু বলি। সাপোজ হচ্ছে আপনি 40%, আপনি দেখেছেন 40% ভোট পেয়ে মাত্র 60টি আসন, আমি আপনাকে প্রশ্নটা করি, 41% ভোট পেয়ে সেখানে আপনার প্রায় 250টির উপরে আপনার আসন পেয়েছে, তাহলে মাত্র 1% আপনি বেশি পেয়েছেন। তো বেশি হওয়ার কারণে আপনি এই যে 1% আপনি বেশি পেয়েছেন, বেশি হওয়ার কারণে আপনি সংবিধানটা মানে পরিবর্তন করার পুরো ক্ষমতা আপনি পেয়ে গেলেন। কিন্তু আপনি যখন উচ্চ কক্ষের যখন আপনি 41, সংবিধানে কোথাও কি এটা পরিবর্তন করানো হয়েছিল যে বাংলাদেশে নির্বাচন হবে না এবং নির্বাচন মানে কারচুপি করে হবে না? তো তাহলে তো প্রক্রিয়াটা যে আপনি যে তত্ত্বাবধায়ক সরকারটা আপনি যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলেন, কিভাবে বাতিল করলেন? আপনি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন যে নিজের অধীনে, যেমন আজকে যে অন্তর্বর্তী সরকার তো তত্ত্বাবধায়কের মতো আচরণ করছে না। আজকে যে অন্তর্বর্তী সরকার ইলেকশনটা হচ্ছে, আপনি যে মানুষের মধ্যে আমেজ দেখতে পাচ্ছেন, চরম আমেজ কাজ করছে না? কিন্তু আপনি যখন আমরা ইতিপূর্বে 3টে ইলেকশন, আমরা তো 3টে ইলেকশন সরাসরি দেখেছি বা ভোটার ছিলাম, আমরা 3টে ইলেকশনে কি দেখেছি, আগের দিন কি হতো, মানে সবকিছু একদিকে ঢুকে যেত। তার মানে বাংলাদেশের যদি কোনো সরকারের অধীনে কোনো ইলেকশন হয়, এটা যে একতরফা হয় এটা তো প্রমাণিত। তো সুতরাং আপনি যখন নিরপেক্ষ সরকারের অধীনে হলে একটু হলেও এই যে একতরফা থেকে একটু হলেও লেভেল প্লেইং ফিল্ডে একটু থাকে, কিন্তু যখন আপনি যখন সরকারের অধীনে হয় তখন তো থাকেই না।
তাহলে আপনি যখন সংবিধান পরিবর্তন করার জন্য যদি পাওয়ারটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, যেমন আমরা রাষ্ট্রপতি ক্ষমতা কেন বাড়াতে যাচ্ছি, এই জন্য বাড়াতে যাচ্ছে কারণ আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্যাঁ, কিন্তু চরম। আপনার কাছে আমার আপনি যখন প্রশ্ন এটা ছিল প্রধানমন্ত্রীর না। অধীনে দেখেন, আপনার কাছে আমার প্রধানমন্ত্রীর প্রশ্ন অধীনে ছিল, জি হ্যাঁ আপনি কিন্তু হ্যাঁ না ভোটের জায়গায় চলে গেছেন। কালকে হ্যাঁ না ভোট, অনেকেই বলছে যে হ্যাঁ ভোট তো হয়েই গিয়েছে কারণ সরকার হ্যাঁ ভোটের পক্ষে। অতএব সরকার যদি কোনো একটা ভোটের পক্ষে থাকে ওইটাই তো লেভেল প্লেইং ফিল্ড না, তাই না? সরকার তো একটা পক্ষ নিতে পারে না। আপনি দেখেন ইতিপূর্বে যত হ্যাঁ এটা কিন্তু পরিষ্কারভাবেই মানুষ বলছে, এটা মানুষেরই কথা যে সরকার যেই পক্ষে আছে সেই পক্ষে আবার ভোটের কি আছে। কিন্তু সরকার যে পক্ষে আছে সেই পক্ষে ভোটের যেমন কিছু থাকে না, সেই রকম সরকার যেই পক্ষে আছে সেই পক্ষ জিতবে, এটাও এক ধরনের মানুষের চিন্তা। তো এরকম একটা অবস্থা তো এই সরকারও তৈরি করেছে। এবং মাহবুব আজিজ যে কমপ্লেইনটা করেছিলেন, আমি আসলে আপনার কাছ থেকে সেই উত্তরটা চাচ্ছিলাম যে এই অন্তর্বর্তী সরকার কি একটি পক্ষপাতমূলক সরকার হয়ে গিয়েছে, যে তাদের অধীনে আমরা নির্বাচন করছি। পক্ষপাতিত্ব আমরা কিভাবে আমরা এটাকে ডিভাইন উনি তো বলেছিলেন এই যে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ লেখা হয়েছে, এটা কোথায় আছে, আমাদের সংবিধানে আছে, কোথায় আছে, এটা কে বদলালো? এটা তো আরেকটু পরিষ্কার করি যে আপনারা যে বিষয়টা নিয়ে আলাপ করলেন যে হ্যাঁ ভোট না ভোট ইত্যাদি, আপনি দেখুন যে সরকার যেহেতু চাইছে এখানে একটি ডানপন্থার উদ্ভব ঘটুক, তার আরেকটি প্রমাণ হচ্ছে যে 30টি রাজনৈতিক দলের সাথে যে এই 9 মাস ধরে আলোচনাটা হলো, এই যে জুলাই সনদ তৈরি হলো, 30টি রাজনৈতিক দলের মধ্যে 7-8টি ছাড়া অধিকাংশ দলকে আমরা চিনি না, দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামও আমরা জানি না। এটা কি সমগ্র বাংলাদেশ? এই 30টি রাজনৈতিক দল মিলে তারা ঠিক করে ফেললেন যে মুক্তিযুদ্ধের জাত যে সংবিধান, তার প্রধান যে দুটি স্তম্ভ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র আমাদের দেশ থেকে বাদ পড়ে যাবে। এই ম্যান্ডেট তাদের কে দিয়েছে? আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানে সকলেই আমরা অংশগ্রহণ করেছি, যার যার মত পথ থেকে সেখানে সবাই জড়ো হয়েছে, সেখানে কোথাও উচ্চারিত হয়েছিল ধর্মনিরপেক্ষতা থাকবে না? তাহলে এই ধর্মনিরপেক্ষতা নাকি ফ্যাসিবাদ তৈরি করে? কি আশ্চর্য যুক্তি! ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না। এই অন্তর্ভুক্তিমূলক আচরণটি রাষ্ট্রকে সরিয়ে এনে 92% যেই দেশে একটি বিশেষ ধর্মের, তাকে যখন আপনি আরো পুষ্ট করতে চাইবেন তখন তো রাষ্ট্র ঝুঁকে গেল একদিকে। কাজে রাষ্ট্র তো ইহজাগতিক। আমরা কি 24-এ গণ অভ্যুত্থানে বেহেশত পাওয়ার জন্য আন্দোলনে নেমেছিলাম? এতগুলো মানুষ কি প্রাণ দিয়েছে বেহেশতের জন্য? এটা তো এই রাষ্ট্রের কাছে মৌলিক চাহিদা আমাদের গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য। তাহলে সরকার কি করে ধর্মনিরপেক্ষতা তারা নিজেরা মিলে এই 30টি দলের সাথে মিলে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন গণভোটটা চাপিয়ে দিল? এখন ওখানে অবশ্যই কিছু কিছু ভালো পয়েন্ট আছে। আমি তো এখন কোথায় ভোট দেবো আমি বুঝতে পারছি না, কারণ আমি তো চাই যে ফ্যাসিবাদ বিলোপ হোক। এখন ফ্যাসিবাদ যে বিলোপ হলো, 80 দশকে যে 10 বছর এখানে সামরিক শাসন জারি হয়েছিল, কোন সংবিধানের কোন বিধিতে লেখা ছিল যে 10 বছরের স্বাধীনভাবে চালাতে পারবেন? আবার আপনি যখন মাগুরায় নির্বাচন করলেন 96 সালে, তখন যে পাতানো নির্বাচন হয়ে গেল, আবার 91, আবার 96, আবার 2001-এ 3টি ভালো নির্বাচন হলো। আর তরুণ ভাইটি বলছেন যে তারা 3বার ভোট দিতে পারেননি। সকলেই ভোট দিতে পারেননি কারণ আওয়ামী লীগ চায়নি ভোট হোক। তাদের সমর্থন থাকার পরেও তারা অ্যাবসলিউট মনে করেছে যে আমাদের হাতে তো এত বড় একটা সাম্প্রদায়িক শক্তি আছে, আমরা তো কওমি জননী হয়ে বসে আছি। আমরা তাদেরকে 4 রকমের শিক্ষা ব্যবস্থা তারা জারি রেখেছে দেশে। এই সমস্ত বিভেদ বৈষম্য বজায় রেখে তারা সাম্প্রদায়িক শক্তি এবং নানা গণতান্ত্রিক শক্তি একটি পুতুল বিরোধী দল নিয়ে নির্বাচন নিজেদের মতো করেছে। এই সরকার এসে যেটা করলো, তারা মনে করলো কি এই দ্বিদলীয় যে পদ্ধতি, বিএনপি আওয়ামী লীগ থেকে দেশকে মুক্ত করেন, যেহেতু তারা আমেরিকা থেকে নানান জায়গায় পড়াশোনা করার লোকজন, তারা মনে করেছেন আমরা আর কি লেখাপড়া জানি, বাংলাদেশের লোকজনকে ধর্মের এই ব্যাপারটা না দিলে তো হবে না। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এবং সেই কারণে এখন একটা সাম্প্রদায়িক শক্তির সাথে একটা দ্বিপক্ষীয় একটা লড়াই হচ্ছে, এবং এখানে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে বাদ রেখে বিএনপি বাদে। বিএনপির এই কারণে বিএনপিকেই কিন্তু এখন লেফট যে মডার্নিজম যে বিষয়গুলো, সেকুলারিজমের পক্ষে বিএনপির কথা বলতে আমরা শুনছি। কিন্তু এই বিএনপি জামাতের সখ্য কিন্তু আমরা আবার 20 বছর দেখেছি, অর্থাৎ প্রাসঙ্গিকতা তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। এই সব কিছুর মধ্যে কিন্তু আপনি সরকারের উপস্থিতিটা দেখতে পাচ্ছেন। এই যে সরকার একটি নতুন পরিস্থিতিতে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে। এখন জামাত গত 70 বছরে কোথাও ক্ষমতা পায়নি পুরো ভারতবর্ষে। জামাত কি করে 18টি আসন থেকে এখন ক্ষমতার স্বপ্ন দেখে? এই 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 নানান রকম এই পুষ্টি কারা সরবরাহ করলো? এই পুষ্টি সরবরাহকেই আমি বলছি সরকারের নিরপেক্ষতা থেকে সরে আসা। তো যে সরকার নিরপেক্ষ থাকতে পারে নাই সেই সরকার জুলাই সনদের মাধ্যমে নিরপেক্ষতা এবং ফ্যাসিবাদ বন্ধ করার সবক দিচ্ছে, এটা আপনি বলতে চাচ্ছেন? আমি আসলে এত কঠোর হতে চাচ্ছি না। আমি মনে করছি উইশফুল থিঙ্কিং কিছু।
এই ভদ্রলোকেরা সকলেই জ্ঞানী গুণী মানুষ, দেশ বিদেশে থাকেন। আপনার কাছে আবার আমরা ফিরবো, একটা ছোট্ট বিরতিতে যাই, আমরা বিজ্ঞাপন দেখব, বিজ্ঞাপনের পর ফিরে আসবো চলমান নিয়ে। আশা করছি থাকবেন, আলোচনা জমে উঠেছে এবং আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে একজন বলেছেন যে জিতবে বাংলাদেশ, পাশে আরেকজন বলছেন যে বাংলাদেশের যে মূল সুর সেই সুরকেই বিঘ্নিত করে ফেলা হয়েছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন আচরণে। এই প্রশ্নের উত্তর খুঁজবো বিরতির পরে। নেক্সাস টেলিভিশনে দেখছেন চলমান, ফিরে এসেছে বিরতির পর এবং বিরতির আগে আলোচনায় ছিলাম। মাহবুব, আপনার কাছে আসবো আল মামুন রাসেল। আবারও কিছু অভিযোগ এসেছে যে এই সরকার তো আসলে ভিন্ন আচরণ করেছেন এবং প্রকৃতপক্ষে একটি ডানপন্থী শক্তির উত্থানের পেছনে হাওয়া বাতাস দিয়েছেন, এটা মাহবুব বলেছেন। আপনি কি আসলে মনে করেন যে এই সরকার অনেকটা চেষ্টা করেছে যাতে ডানপন্থী রাজনীতির বিকাশ ঘটে? আমি একটু দ্বিমত পোষণ করছি। এই জন্য মাহবুব ভাই বললো যে 30টি দল নিয়ে যে সংস্কার, প্রায় 9 মাস ধরে সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে, তাহলে মানে কাকে নিলে এই সংস্কারটা পরিপূর্ণ হতো, কোন কোন দলকে? আপনি কি চাচ্ছেন যে যারা পরাজিত শক্তি এদেরকেও সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন? আমি একটা সাহায্য করি। এই সরকার জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিচ্ছে, কিন্তু নিবন্ধিত একটি রাজনৈতিক দল তাদেরকে তারা কিন্তু এখানে ডাকে নাই এবং এরকম আরো নিবন্ধিত দলকে ডাকে নাই। কার ভিত্তিতে নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকা হলো না, এটাই তো প্রশ্ন। না, যদি নিবন্ধিত দলকে যদি না ডাকে এটা নিন্দা জানাচ্ছি আমি। তবে ব্যাপারটা হচ্ছে জাতীয় পার্টির অবস্থান কি ছিল? অনিবন্ধিত এনসিপি তো সবখানে গিয়েছে। জাতীয় পার্টির অবস্থানটা কি ছিল? জাতীয় পার্টির অবস্থানটা কি ছিল? 17-18 বছর ফ্যাসিজম তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। হাত পাকার অবস্থান কি ছিল? অন্যদের কি অবস্থান ছিল? তারা নির্বাচন করে নাই। হাত পাকা জুলাইয়ের অভ্যুত্থানে গিয়ে পরবর্তীতে অবদান রেখেছে। জুলাইয়ের যখন আন্দোলনে কিন্তু জাতীয় পার্টি নিরবতা ভূমিকা পালন করেছে, কিন্তু সেখানে হাত পাকা যারা জুলাইয়ের আন্দোলনে অ্যাক্টিভ পার্টিসিপেটর ছিল তাদেরকে কিন্তু সংস্কারে নিয়ে আসা হয়েছে, তাদেরকে সংস্কার নিয়েছে। সেটাও আমরা বলেছিলাম যে জাতীয় পার্টিকে শুরু থেকে করা হয়নি, নির্বাচনও তাদেরকে না করার বিষয়ে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে, এরপরও কিন্তু এটা করা হয়নি। এখন বিষয়টা হচ্ছে আপনি এই যে কোনো বিপ্লবের পর বা যে কোনো অভ্যুত্থানের পরে যারা মিত্র শক্তি তাদেরকে নিয়ে তো আপনি দেশ গঠন করে, এটাই তো স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি পরাজিত শক্তিদেরকে আপনি নেবেন কিভাবে? আপনি পরাজিত সরকার তো আর মিত্রতা শত্রুতা দেখবে না। আপনি এই সরকারটা কিসের উপর দাঁড়িয়ে আছে? এই সরকারটা কিসের উপর দাঁড়িয়ে আছে? জুলাই আন্দোলনের যে ভিতের উপরে তো দাঁড়িয়ে আছে, যে বিপ্লবটা হলো এটার ভিতের উপর দাঁড়িয়ে আছে। তো সুতরাং উনি তো পরাজিত শক্তিকে নিয়ে আসতে পারবে না। তাকে হচ্ছে যারা আন্দোলনে ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়েই আপনার এই সংস্কারটা যেতে হবে। তো সুতরাং এটা আপনি যে সংস্কারগুলো আসছে, এই সংস্কারগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে কিন্তু তথ্য উপাত্ত, বিভিন্ন মহল থেকে কিন্তু এই সংস্কারগুলো আসছে। এবং প্রত্যেকটা সংস্কার আপনি যদি দেখেন, প্রত্যেকটা সংস্কার বাংলাদেশকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সংস্কার। এবং আপনার যদি কোনো সংস্কার আপনার কাছে মনে হয় যে এই সংস্কারটা আসলে দেশের জন্য কল্যাণকর নয়, আপনি আমাকে এমন একটা সংস্কার কথা বলেন যে সংস্কারটা দেশের জন্য কল্যাণকর নয়। আমি আপনাকে একটা নারী সংস্কার দেশের জন্য দরকার ছিল না। আমি আপনাকে এমনি একটা প্রশ্ন করি, এটা আমার নিজেরও প্রশ্ন, কেননা জুলাই সনদে রয়েছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে রাষ্ট্র এবং সরকার এবং ব্যবস্থা, প্রশাসন থেকে শুরু করে সবকিছু, তারা নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ বা হিজড়া অথবা কারো যদি বিকল্প যৌনাচরণ থাকে, এদের কাউকে এই লিঙ্গ বা যৌনাচরণের ভিত্তিতে অসম আচরণ করতে পারবে না। কিন্তু এই জুলাই সনদের স্বাক্ষর করার পরেও জামাতের আমির বলেছেন যে না, নারী তো সব জায়গাতে প্রধান হতে পারবে না। তাহলে এইখানে জুলাই সনদের বিরোধিতা হয় নাই? জামাতের আমির যেটি বলেছে এটি হচ্ছে ওনাদের দলীয় প্রধান হতে পারবে না, বলেন না রাষ্ট্রপ্রধান। যেখানে জুলাই সনদ বলছে, যেখানে জুলাই সনদ বলছে কোথাও অসম আচরণ করা যাবে না, সেখানে জুলাই সনদে সই করে দলের আইনের মধ্যে আছে যে অসম আচরণ করা যাবে। আমি একটু আসি তো, আমি একটু শেষ করি তাহলে বুঝতে সহজ হবে আপনার জন্য। প্রত্যেকটা দলের আলাদা একটা প্যাটার্ন আছে। যেমন বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী, ওনারা বাঙালি জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তাতে বিশ্বাসী। তারপরে যারা বাম করে তারা হচ্ছে ক্যাপিটালিজমে বিশ্বাসী, পুঁজিবাদে বিশ্বাসী। প্রত্যেকটা দলে আলাদা একটা প্যাটার্ন আছে। জামাতের একটা ইসলামিক দল, ওনাদের একটা ইসলামিক দল, আলাদা প্যাটার্ন আছে। জামাত বলেছে তাদের দলের প্রধান হতে পারবে না। জামাত কখনো বলে না রাষ্ট্রপ্রধান হতে পারবে না। জামাত কখনো বলে না জামাত বলেন, জামাত বলেছে ওনাদের দলের প্রধান হতে পারবে না, বলেছে ওনাদের দলের প্রধান হতে পারবে না, যেহেতু ওনার একটা ইসলামিক দল, ওনাদের দলের প্রধান হতে পারবে না। এখন কথা হচ্ছে আমরা কি এই প্রশ্ন কখনো করি
যে ইমাম কেন মহিলা হইতে পারবে না, এই প্রশ্ন কোথাও করি? বাংলাদেশে এই পর্যন্ত 54 বছরে সেনাপ্রধান কেন নারী হয় নাই, আমরা কি এই প্রশ্ন কখনো করেছি? 54 বছর তো সেনাবাহিনীতে নারী ছিল না। আমি আসি আমাদের এই 54 বছরে আমরা কেন, এবং কি দেখেন 35 বছর দুটি দলের প্রধান নারী ছিল, কিন্তু এই 35 বছরে আমরা দেখেছি তাদের যে ছাত্র সংগঠনগুলো, এই ছাত্র সংগঠনে কখনো কোনো প্রধান নারী হয় নাই। এই প্রশ্নকে আমরা করি, এই প্রশ্ন তো আমাদের করতে হবে। যারা আমরা বলেছি যে আমাদের অ্যাক্সেস আছে প্রত্যেকটা দলের, কারণ আপনি দেখেন না একটা হচ্ছে আপনি হতে দিচ্ছেন না কেন? আপনি দেখেন, আপনি যে বিভিন্ন এইগুলো দেখেন, এবার বিএনপির একটা নীতি ছিল, যেহেতু আছে এখন ইলেকশন বিএনপি করছে, এই জন্য আমি বিএনপি নিয়ে প্রশ্ন তুলছি, আওয়ামী লীগ নিয়ে করছি না। কারণ আওয়ামী লীগের আপনি দেখেন ছাত্রলীগের কখনো কোনো নারী প্রধান ছাত্রলীগের প্রধান হয়নি, অথচ নারীকে সবসময় আমরা কি করি? আমরা সবসময় ডাল হিসেবে ব্যবহার করি, আপনি দেখেন বিএনপি দেখেন জামাত ইসলাম করে না। না আমি আপনাকে বলি, আপনি যে বললেন যে জামাত শুধুমাত্র হয়তো ধরে নিচ্ছে যে নারী বিদ্বেষী, কিন্তু আমার কথা হচ্ছে আমরা কার্যক্রমে কি দেখি? যারা সবসময় মিছিল মিটিংগুলো আপনি দেখেন, আপনি যখন ছাত্রলীগের ছাত্রদলের মিছিলগুলো দেখবেন সবসময় নারীদেরকে সামনে রাখা হয়, তো সামনে রাখলেন, কিন্তু এই পর্যন্ত একজনও আপনি ছাত্রীকে একজনও যোগ্য ছিল না। আপনি দেখেন, আপনি যখন একটা নীতি করলেন যে প্রত্যেকটা পরিবার, আমি তো শেষ করব, নাম জানেন না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। আমি বলেছি কেন্দ্রীয় প্রধান, কেন্দ্রীয় ছিলেন, কেন্দ্রীয় প্রধান একজনও ছিল না, 69 সালে ছিলেন, একজনও ছিল না। মাহফুজা আপার নাম তো বললাম, আমি 69 কথা বলি নাই, আমি বলেছি স্বাধীনতার পরবর্তী 54 বছর। ও আচ্ছা, আমি 54 বছর বলেছি, আমি 54 বছর বলেছি, আমি করি নাই তো। এখন কথা হচ্ছে 54 বছরই কি একজনই কি যোগ্য ছিল না? একজনও ছিল না। আমি আপনাকে একটা প্রশ্ন করব। জি, আপনার এই কথার প্রেক্ষিতে আপনি যখন বিএনপি সমালোচনা করছিলেন তখন বললেন যে বিএনপি সংস্কারের যে দ্বিতীয় জায়গাটি আছে সেটা মানে নাই। তো বিএনপির দলীয় আদর্শ নাই, বিএনপি তার দলীয় আদর্শ অনুযায়ী চলতে পারবে না, আপনার নিয়ম অনুযায়ী জুলাই সনদ দিয়ে চলতে হবে। না ওইটা বলি। আর জামাত তার দলীয় আদর্শ দিয়ে চলবে। আমি বলেছি নীতি নৈতিকতার জায়গাটা হচ্ছে আপনি হ্যাঁ বলছেন, আপনার না বলার আপনার অধিকার আছে। জামাত তো হ্যাঁ বলেছে, না আপনার না বলার অধিকার আছে, করবেন না কেন? আপনি না বলার অধিকার আছে, কিন্তু আপনি না বলার অধিকার পাওয়ার পরেও আপনি যখন উপরে দিয়ে বলেন হ্যাঁ, কিন্তু ভিতরগ্রস্ত আপনি আপনার প্রত্যেকটা জিনিসের না, এটি হচ্ছে আপনার দ্বিচারিতা বলেছি আমি বলি না যে আপনি না ক্যাম্পেইন করেন, আপনি ব্যক্তি হিসেবে, আমি আপনাকে বলি আপনি ব্যক্তি হিসেবে দলের মধ্যে নারীর সুযোগ না দেওয়াটা সেটা দ্বিচারিতা। ওনাদের প্যাটার্ন হচ্ছে ওনাদের মহিলা উইং আলাদা আছে, উইং এর সরাসরি প্রধান হতে পারবে, এবং ওনাদের কেন্দ্রীয় যে কমিটি যে মজলিস শুরা আছে, সেই মজলিস শুরার মধ্যে প্রায় 91 জন নারী আছে, এবং ওনাদের ছাত্র বলেছিলেন যে নারীরা শুধু নারীদের সামনে নাচবে, ওনাদের ছাত্র যে সংগঠন আছে, ছাত্র সংগঠনের জন্য আলাদা প্যাটার্ন আছে, ছেলেদের জন্য আলাদা সংগঠন, মেয়েদের জন্য আলাদা সংগঠন আছে, ওই সংগঠনের প্রধান হতে পারবে। যেহেতু হচ্ছে তো সেটা তো আওয়ামী লীগের আছে, মহিলা লীগ আছে, বিএনপির মহিলা দল আছে, আপনি যে কমন ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের প্রধানকে বানান না কেন? এই প্রশ্ন আমরা করি না কেন? এই প্রশ্নটা আমরা করি না কেন? উত্তর নেই। হ্যাঁ, আমরা একটু বলি কথাটা, আসলে আমরা উত্তর চাচ্ছি ছাত্র লীগ এটা করেনি কেন, ছাত্র দল এটা করেনি কেন, মানে ছাত্র লীগে করে বোঝাইতে হবে যে এইখানে সভাপতি বানানো যায়। বিষয়টা হচ্ছে যে তারা কোথাও কাউকে বলেনি যে উনি হতে পারবেন না, অর্থাৎ উনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক না, এটা ক্লিয়ার অন্য সব দলের ক্ষেত্রে, শুধুমাত্র জামাত ছাড়া। কারণ জামাত বলেই দিচ্ছে যে নারীর এই অধিকারই নাই শীর্ষ পদে যাওয়ার, এই জায়গাটাতে আমাদের আপত্তি। কে করলো কি করলো না এটা পরের কথা, সেটা আরেকটা বিষয়, সেই বিষয় এখানে আনলে চলবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখুন যে মুনাফিকি কাকে বলে এবং দ্বিচারিতা কাকে বলে, সেটা তো জামাতে ইসলামী। আপনি এই 14-16কে হত্যার জন্য আওয়ামী লীগকে সংস্কার কমিটিতে বৈঠকে ডাকবেন না, নির্বাচনে রাখবেন না। 30 লক্ষ লোক, আমি বলি 30 লক্ষ লোক, আমি তো সরকারের কথাই বলছি, 30 লক্ষ লোক মারার হত্যার যাদের অভিযুক্ত, যে আত্মসমর্পণ দলিলে লেখা আছে সরাসরি একটি কথা যে পাকিস্তানি সেনা নৌ বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে। সেই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাত এবং আল বদর আল শামস। আজকে নির্বাচনের আগের রাতে আমাদের আলাপ করতে হচ্ছে যে এই জামাত ইসলামী প্রধান রাজনৈতিক দল, যাদের হাতে দেশের ক্ষমতা যেতে পারে, যেই দলটি পুরা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা আজকে যে সেই দেশের দায়িত্বে থাকবে, এর চাইতে বড় দ্বিচারিতার কি হতে পারে? সেইটা এই সরকার ভুলিয়ে দিল এবং এই তরুণরা এই ভুলে গেল। এবং এই যে আমরা 2 তারিখ 3 তারিখ 4 তারিখে যেই দেশাত্মবোধক গান শুনলাম, যেই নরনারীরা একসাথে তরুণীদের মিছিল দেখলাম, কখনোই কি পোশাক নিয়ে কোনো কথা হয়েছে? কখনোই কি এই সমস্ত কোনো কথাবার্তা আসছে? জামাতের আমিরের আজকে যেই সমস্ত ভাষণ আমরা গত 15-20 দিনে শুনলাম, অধিকাংশই তো নরনারীর সম্পর্ক ভিত্তিক। দেশের অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক ভবিষ্যতের চাইতে নারীর পোশাক কি হবে, নারীর কর্মঘণ্টা কি হবে, নারীকে তিনি কিভাবে মা মা মা
মার মতো একটা সংবেদনশীল শব্দকে রীতিমতো বিতর্কিত করে ফেললেন। অর্থাৎ নারী শুধু মা ছাড়া আর কোনো ভূমিকায় অবতীর্ণ হবে না। নারী গবেষক হবে না, বিজ্ঞানী হবে না, দার্শনিক হবে না, কবি হবে না, কিছুই হবে না। অর্থাৎ এই যে পরিস্থিতিটা, এটা আমাদের সমাজে যেইভাবে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি আমাদের এখানে আছে, অসহিষ্ণুতা আছে, ঠিক একইভাবে আগামীতে এই সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আসে, এইখানে আমরা একটা বিভাজন দেখতে পাচ্ছি যে নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখার একটা চেষ্টা, এবং এই জায়গাটা আমাদেরকে অবশ্যই বিচলিত করে। আপনি আজকে দেখুন যে নারীদের মুখ দিয়েই বলানো হচ্ছে যে আমরা পুরুষতন্ত্র পছন্দ করি, আপনার কি আপত্তি? যেই দেশে বেগম রোকেয়া 1937 সালে লিখে গেছেন, আমাদিগকে শিকল পরাইবার জন্য পুরুষেরা এই সকল গ্রন্থাদি রচনা করিয়াছেন, আজকে 100 বছর পরে আমরা কি একটা স্পেসশিপে পিছনে যাব? আমরা কি পিছনের দিকে হাঁটবো? আজকে যখন আপনি দেখুন আফগানিস্তানে 5ম শ্রেণী উত্তীর্ণ নারীরা স্কুলে যেতে পারে না, আজকে আমাদের এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নারী শাখা খোলা হবে, এখানে হাসপাতাল হবে নারীদের জন্য আলাদা, ব্যাংক হবে নারীদের জন্য আলাদা, কয়টি জেলাও হয়তো হবে শুধুমাত্র নারীরা থাকবে। কাজে আজকে আমাদের এই পরিস্থিতির সামনে আমরা কেন যাব? এবং এই যে প্রগতিশীল রাজনীতির যে একটা ব্যর্থতা, সেই ব্যর্থতা যেমন আওয়ামী লীগের, জামাতের আমির তো বলেছেন তার দল হচ্ছে মধ্যপন্থী প্রগতিশীল দল, সেটা তো যখন আপনার সঙ্গে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করে তখন বলে, আবার যখন আল জাজিরায় সাক্ষাৎকার দেয় তখন বলেন যে আমরা ধাপে ধাপে সরিয়ে আইন কায়েম করব, কারণ এগুলো উনি এটা ভারতীয় প্রচার মাধ্যমকে বলেছেন, না আল জাজিরাতেও বলেছেন না এই যে প্রগতিশীল দল আচ্ছা, এবং সেটা অনেক সময় বলেন যে আমরা মডারেট, আমরা প্র্যাকটিসিং মুসলিম। এবং এই জামাতের যিনি হোতা, মূল যে প্রবক্তা মওদুদী সাহেব বলেছেন গণতন্ত্র হচ্ছে আল্লাহর বিরুদ্ধের একটা নিয়ম, এবং সেখানে জনগণের সার্বভৌমত্ব তৈরি হয় এবং আল্লাহর সার্বভৌমত্ব মানুষ মানে না, কাজেই গণতন্ত্রের চর্চা করা যাবে না। সেটা কিন্তু জামাতের একদম যে ফাউন্ডার তার কথা, এবং কাজেই তারা সেইখান থেকে ঘুরে এসে আজকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এখানে যেতে চাচ্ছেন। তার চাইতে ইসলামিক আন্দোলন যা বলে পরিষ্কার কথা যে আমরা এইটা করব, শরিয়া আইন আমরা কায়েম করব। এবং আপনি দেখুন যে হ্যাঁ মওদুদীর বই আমি আপনার কাছে পাঠিয়ে দেব। এবং তারপরে এই যে আপনি 40-এর লাহোর প্রস্তাব থেকে শুরু করে প্রত্যেকটা সরকারের সময় কিন্তু জামাত এই দ্বিচারিতা করেছে। এই 86 সালেও নির্বাচনে হঠাৎ করে তারা আওয়ামী লীগের সাথে মিলে বিএনপিকে বাদ রেখে এরশাদকে বৈধতা দেবার নির্বাচনে অংশ নিয়েছিল। কাজেই এই যে পরিস্থিতি, এই জায়গাটাতে আমাদের যে আর্থসামাজিক রাজনৈতিক যে বাস্তবতায় আমরা মনে করি যে এই বাংলাদেশের সামনে একটা খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত নেবার সময় আসলে অপেক্ষা করছে। সেটা আগামীকাল নির্বাচনের প্রথম ধাপ। একদিনেই তো আর সবকিছু হয়ে যাবে না। এই নির্বাচনে এই 4 কোটি তরুণ ভোটারদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের চোখটা কি সামনের দিকে যাবে না পেছনের দিকে যাবে। আমরা পেছন আর সামনের দিকের আলোচনাটা করব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ফিরে আসবো চলমানে এবং কথা বলবো আমাদের আলোচকদের সাথে। ফিরল চলমান বিরতির পর এবং আমরা এখন যাব আল মামুন রাসেল আপনার কাছে। এতক্ষণ মাহবুব আজিজ যেটা বলছিলেন যে আসলে তো প্রশ্নটি অধিকারের, প্রশ্নটি এটি নয় যে কে হতে পেরেছে এবং কে পারে নাই, কিন্তু কেউ তো বলে নাই হতে পারবেই না, কিন্তু জামাত বলেছে না হতে পারবে না। এবং এই জায়গাটি হচ্ছে জুলাই সনদের বিরোধী। জুলাই সনদ কারো কিছু হতে না পারার বিরোধী। জুলাই সনদ বলেছে সবাই সবকিছু হতে পারবে। তো এইখানে তো জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক জামাতের অবস্থা। আমি প্রথমেই বলেছি জামাত একটা ইসলামিক দল। আমরা কখনো প্রশ্ন করেছি যে কোনো নারী কোনো নবী হয় না কেন? আমরা কখনো কোনো প্রশ্ন করি নাই। কেন করি নাই? এটা আল্লাহ প্রদত্ত বিষয়। জুলাই সনদ কি পুরোপুরি ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ? না, আমি একটু শেষ করতে দিতে শুরু তাহলে একটু সুবিধা হবে। আমরা কখনো প্রশ্ন করিনি যে একজন নারী কেন আপনার হচ্ছে নবী হন নাই। আমরা কখনো প্রশ্ন করিনি একজন নারী কেন মসজিদের ইমাম হন নাই। আমরা প্রশ্ন করি নাই। তার মানে এটা একটা আল্লাহ প্রদত্ত একটা রুলস রেগুলেশন, এটা আমাকে মেনটেন করতে হবে। জামাতের আমি সেটাই বলেছেন। জামাতের মধ্যে আমাদের দলীয় প্রধান হতে পারবে না। যে নারীরা আসবে তারা আমাদেরকে দেখে বুঝে, আমরা আগেই বলে দিচ্ছি, আমরা ভিতরে রাখি নাই, উপরস্থ রাখলাম যে তুমি প্রধান হতে পারবা, কিন্তু আলটিমেটলি সে প্রধান হতে পারে না, সেটা না। আমরা বলেই দিচ্ছি যে আমাদের দলীয় প্রধান হতে পারবে না, কিন্তু রাষ্ট্রপ্রধান হতে পারবে না, কখনো জামাত বলেনি। জামাতের আমি সরাসরি বলেছে তাদের দলীয় প্রধান হতে পারবে না। এটা ইসলামী রুলস রেগুলেশনের কারণেই সেটি বলেছে। এরপরে দেখেন এই মাহবুব যে বলছিলেন যে
এই জামাত হচ্ছে নারীদেরকে যে 5 ঘন্টার বিষয়টা নিয়ে আসছেন, যে 3 ঘন্টা তাদেরকে অ্যাওয়ার্ড দিবেন, সেটিটা অসম্মানজনক হয়েছে, শুধু নারীর বিষয় নিয়ে আসছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি বিএনপির ইশতেহারে কি দিয়ে গেছে, বিএনপি তো সব জায়গায় একই কথা, যে নারী যে কার্ড, আপনি যে ফ্রি কার্ড দিচ্ছেন, এটা রিলিফ দিচ্ছেন, আপনি 2,500 টাকা করে নারীকে কার্ড দিচ্ছেন, সেটা অসম্মানের হয় নাই। কিন্তু আপনি যখন একজন কাজ করছেন, উনি কর্মজীবী নারী, তাকে সে যেহেতু পরিবার পরিচালনা করতে হয়, আমরা অনেক সময় দেখি শুধুমাত্র বাচ্চা হওয়ার পরে, আমার পরিবারেও আছে, বাচ্চা হওয়ার পর সন্তান পরিচালনা করবে, এই জন্য তার চাকরি ছেড়ে দিচ্ছে। তো সুতরাং একটা নারী যদি হচ্ছে পুরুষের মতো 8 ঘন্টা না করে যদি 5 ঘন্টা করে, তাহলে সে তার বাচ্চাকে পরিচালনা করতে পারবে। আমি শেষ করি, শুধু বাচ্চাকে পরিচালনা সে করতে পারছে, সাথে সাথে তার চাকরিটা কন্টিনিউ করতে পারছে, আর সে সাথে সাথে সে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে। তার মানে যারা কর্মজীবী নারীরা, তারা আর একটু উৎসাহিত হবে যে আমার কর্মে যাওয়া দরকার, আমি সুযোগ পাচ্ছি, যেহেতু আমি 5 ঘন্টার বেতন এখান থেকে পাচ্ছি, 3 ঘন্টা গভর্নমেন্ট থেকে পাচ্ছি, তো সুতরাং কর্মজীবী নারীদেরকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে। কিন্তু তার বিপরীতে আপনি যখন 2,500 টাকা তাকে দিচ্ছেন, অনেক নারী আছে যারা ধরেন বাসায় কাজ করে, তারা হয়তো মাসে 2,500 টাকা 3,000 টাকা পায়, কিন্তু তারা যখন দেখবে যে 2,500 টাকা গভর্নমেন্টের পক্ষ থেকে পাবে, তারা কখনো চাকরিতে যাবে না। আমি একটু আসি, আমি আপনাকে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন আমাকে। সেটা হচ্ছে যে 5 ঘন্টা আর 3 ঘন্টা এটা তো চাকরিজীবীদের ব্যাপার, কিন্তু 2,500 টাকার যে টাকা, সেটা কি শুধু চাকরিজীবীরা পাবে? সবাইকে দিচ্ছেন আপনি, তো সবাইকে দিচ্ছেন, সবাইকে দিয়ে তো আপনি যারা কর্মের জন্য আগ্রহী, তাদেরকে তো আপনি টাকাটা দিয়ে তাদের কাছ থেকে সরাই দিলেন। আপনি তো রিলিফ দিচ্ছেন আপনি এখানে, কিন্তু এখানে তো সে কর্ম করছে, কর্মের সাথে সে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু আপনি সেখানে রিলিফ দিচ্ছেন। কখন পাবে? বাচ্চা হলে নাকি সব সময়? না, সব সময় পাচ্ছে। সব সময় 5 ঘন্টা কাজ করবে সে? না, সে 5 ঘন্টা না, কিন্তু তাকে কখনো বলে না তুমি 8 ঘন্টা কাজ করতে পারবে না। কেউ যদি 8 ঘন্টা করতে চায়, এই যে 5 ঘন্টা 3 ঘন্টা কি শুধু যাদের বাবু আছে তারা পাবে, নাকি সব নারী পাবে? না, সকল নারীদের জন্য। কোন নারী 5 ঘন্টার বেশি কাজ করবে না? না, কাজ করবে না বলেন। আমার মতো বড় হয়ে গেলে বাচ্চা, আমি আপনাকে বলি, আমি কখনো বলে নাই যে বাধ্য করা হয়েছে আপনি 5 ঘন্টাই করবেন। কেউ চাইলে সে 8 ঘন্টা না, সে 10 ঘন্টা করতে পারে। কিন্তু কেউ যদি 5 ঘন্টা করার পরে, সে 5 ঘন্টা করার পরে সে যদি মনে করে যে আমি আর করব না, তাহলে অতিরিক্ত 3 ঘন্টার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিন্তু কখনো বলে নাই যে তুমি 8 ঘন্টা করতে পারবে না, কখনো বলে নাই যে তুমি 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা করতে পারবে। আমাদের অনেক নারী আছে যারা ওভারটাইম কাজ করে, 10 ঘন্টা 12 ঘন্টা করে, কিন্তু সেখানে কখনো বলা হয় নাই যে আপনাকে বাধা প্রদান করছে যে আপনি ওভারটাইম কাজ করতে পারবেন না, সেটা বলা হয় না। বলা হয়েছে কোনো নারী যদি মনে করে আমি 5 ঘন্টা কাজ করব আর বাকি 3 ঘন্টা গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখানে নারীকে সম্মান করা হয়েছে, এখানে নারীকে রিলিফ দেওয়া হয়নি যে আপনি ঘরে বসে থাকবেন, আপনার কাছে 2,500 টাকার একটা রিলিফ কার্ড আসবে। নারী চাইলে 5 ঘন্টা কাজ করতে পারবে, নাকি শুধুমাত্র যাদের বাচ্চা আছে তারা পারবে? মানে জামাতের যে পলিসি যে এটা আছে, সেখানে বলেছে যে নারীরা যারা কর্মজীবী নারীর কথা বলেছেন, যেহেতু পরিবার পরিচালনা করতে হয়, কর্মজীবী নারী, সে যদি 5 ঘন্টার সাথে সে চাইলে কন্টিনিউ করতে পারে, কিন্তু সে যদি না করতে চায়, তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে কর্মের ক্ষেত্রে আরো উৎসাহ প্রদান করা হয়েছে। তাকে ঘরে বসানোর জন্য বলে নাই, কিন্তু আপনি যখন তাকে কাজ ছাড়া ঘরে বসে আপনি যখন 2,500 টাকা তাকে টাকা দিবেন, আপনি বরং তার কর্মের প্রতি অনুৎসাহিত করেছেন, সেটা বরং তার জন্য আরো সম্মানহানি। কিন্তু জামাতের এখানের পক্ষ থেকে কর্মজীবী নারীদেরকে আরো উৎসাহ প্রদান করা হয়েছে, কিন্তু আমরা এটাকে মিসকোট করে আমরা মনে করছি যে না, তাদেরকে ঘরে বসানোর জন্য তাদেরকে। কিন্তু আপনি দেখেন, আমরা বললাম হচ্ছে আপনি যখন কাউকে টাকা দিবেন, সে তখন হচ্ছে কি কাজের প্রতি অনুৎসাহিত হবে, কিন্তু আপনি বিপরীতে যখন বেকার ভাতা দিবেন, সেটা কি, সেটাও তো আপনি কাজের প্রতি অনুৎসাহিত করছেন, সেখানে আপনার কোনো সমস্যা না। কিন্তু এখানে যদি 3 ঘন্টার জন্য তাকে এক্সট্রা গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা তাকে কর্মের প্রতি তাকে নাকি অনুৎসাহিত করা হচ্ছে। 3 ঘন্টা কে কাজ করবে? ফ্যাক্টরিতে বাকি 3 ঘন্টা কে কাজ করবে? নারী তো চলে আসলো। বলা হয়েছে সে চাইলে করতে পারে, কেউ যদি না করতে পারে, কেউ যদি না করতে চায়, সেই জায়গায় ফ্যাক্টরিতে 3 ঘন্টা কাজ করা হবে না, সেভাবে তাকে জয়েন করা হবে, সে সেভাবে জয়েন করবে। আপনি যখন বাকি 3 ঘন্টা কাজ কে করবে? বাকি দিন আপনি 5 ঘন্টা কাজ করবে কেউ যদি 5 ঘন্টা অতিরিক্ত 3 ঘন্টা করতে চায়, তাহলে যে লোকটা 5 ঘন্টা থেকে চলে আসলো তার 3 ঘন্টা খালি থাকবে না? ফ্যাক্টরিতে মেশিনটা খালি থাকবে না? খালি থাকবে। ওই 3 ঘন্টা কে সেলাই করবে? না, এটা তখন সেভাবে প্যাটার্ন তৈরি হবে, যদি 3 ঘন্টার জন্য অনেকে আছে অনেক জায়গায় এক জায়গায় কাজ করে, সে ওভারটাইম করার জন্য অন্য জায়গায় কাজ করে, তখন নতুন কেউ এসে এখানে অন্তর্ভুক্ত হতে পারবে, কাজ করতে পারবে। তো সুতরাং আপনি অনেকে আছে, আপনি দেখবেন বাস্তবসম্মত মনে করেন? অসম্মত না। আপনি কেউ যদি 5 ঘন্টা এখানে কাজ করে, অনেকে আছে ওভারটাইমে এসে অতিরিক্ত অন্য জায়গায় কাজ করে, আমাদের অনেকেই আছে যারা কয়েক জায়গায় কাজ করে। তো সুতরাং অন্য কেউ এসে সে ওভারটাইম করতে পারে সেখানে, এটা তখন প্যাটার্নটা সেভাবে। এখন আমরা তো অভ্যস্ত না, আপনি ইউরোপে দেখবেন হচ্ছে টাইম কাজ করে মানুষ, 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ব্যাপী কাজ করে। তো সুতরাং এটা তখন আমাদের আমরা তো স্ট্রাকচার, আপনারা ইসলাম নাই আমাদের স্ট্রাকচার, আপনি ইসলাম নাই এরকম দেশের কথা বলেন, আর দেশ শাসনের না, এটা আপনার চিন্তাটা আপনি ঢুকিয়ে দিচ্ছেন এখানে।
ইউরোপ আমি ইসলামিক আপনাকে রাষ্ট্র? না আমি ইসলামের রাষ্ট্রের কথা বলি না, আমি এক্সাম্পল দিলে যে ইসলামের রাষ্ট্র থেকে এক্সাম্পল দিতে হবে, এর বাইরে থেকে এক্সাম্পল দিতে পারবে না, এটা তো না, আপনার দিতে পার্সোনাল পারি চিন্তা। নাই তো বলেন নাই। এটা তো আপনার পার্সোনাল না, না, চিন্তা। দিতে পারবেন না আমি সেটা প্রশ্ন করি না। আমি জাস্ট প্রশ্ন করেছি যে যখন আপনি শ্রমের বিষয়টা বলছেন এটা ইউরোপে এরকম করে, আবার যখন নারী নেতৃত্বের কথা বলছেন তখন না, ইউরোপের আমি তো কথা ধর্মের বলেন কথা না, কোনো কথা তখন বলি না এখানে। আরবের কথা বলেন। আমি তো সেখানে কোনো ধর্মের কথা বলছি না, আমি বললাম হচ্ছে যে স্ট্রাকচার কেমন। আপনি বললেন যে এটা কিভাবে সম্ভব, এই স্ট্রাকচার কি হয় কখনো, তখন আমি আপনাকে এক্সাম্পল দিলাম উন্নত বিশ্বে তো হয়। এটা না বলি না যে আমি ধর্মীয় কোনো বিষয়টা আমি এখানে টেনে নিয়ে আসছি, যে ধর্মের কোনো এক্সাম্পল আমি এখানে উন্নত বিশ্বে দিচ্ছি। নারীরা 5 আমি ঘন্টা এখানে কাজ দিচ্ছি করে না। আর 3 ঘন্টা আমি এখানে বাড়িতে দিচ্ছি বসে হচ্ছে আপনি যে বললেন যে 3 ঘন্টা অতিরিক্ত কেউ কি চাইলে কাজ করতে পারবে, আমি বলেছি ইউরোপে তো হয়, ঘন্টা পেপি কাজ হয়, কেউ 1 ঘন্টা কাজ করতে চায়, কেউ 2 ঘন্টা কাজ করতে চায়, কেউ 3 ঘন্টা কাজ করতে চায়। আচ্ছা। এভাবে আমি আরো কয়েকটা বিষয় যদি ওই বিষয়টা আপনি মনে রাখেন, আমরা এই বিষয়ে মাহবুবের বক্তব্যটা নিয়ে নেই, তারপর আবার আপনার কাছে ভূতের আসি। ঠ্যাং বলে একটা কথা আছে না, আমরা ভূতের ঠ্যাংয়ের পিছনে দৌড়াচ্ছি আসলে। ভূতের ঠ্যাং হয়? এই তো যেটা হয় না সেটার পিছনে দৌড়াচ্ছি। আমি শুনেছি ভূতের ঠ্যাং আপনি দেখুন যে উল্টা হয়। হ্যাঁ, ভূতের ঠ্যাং কেন বললাম, যিনি একজন অস্ত্রোপচার করছে 5 ঘন্টার, তো নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা, তো অস্ত্রোপচারের মাঝখানে উঠে এসে চলে যাবে, কারণ 5 ঘন্টা শেষ। আপনি একটা প্লেন চালাচ্ছে, তা 5 ঘন্টা শেষ, কারণ প্লেনও তো চালানো যাবে না, কারণ যে পরিমাণ পোশাকের যে বিধি নিষেধ আছে, পোশাক নিয়েও তো অনেক কথাবার্তা হচ্ছে। এখন ধরেন যে এই যে ব্যাপারগুলো প্রাসঙ্গিকতাকে বাদ দিয়ে তার ওখানে চলে, প্লেন চালাতে আপনি পারবে না কেন? আপনি দেখেন ওই ধরনের পোশাক না পরবে? ঠিক আছে, এই যে জামাতের আমির সাহেব, তার স্ত্রীকে আমরা কি চোখে দেখেছি, নাকি তাদেরকে দেখা যাবে না? সেই তুলনায় তারেক রহমানের তো একটা পারিবারিক অবয়ব আমরা দেখতে পেলাম। আমরা একটা নারী বর্জিত দেশের দিকে কি এগোচ্ছি? আমরা এই যে গণতন্ত্রের কথা উনি বললেন, উন্নত দেশগুলো সবসময় আমরা দেখি যারা নির্বাচনে দাঁড়ান পাশে সহধর্মী বা সহধর্মিনী থাকেন, জামাতের কাছে এটা কি আমরা প্রত্যাশা করতে পারবো? ওনারা বলবেন আমরা ইসলামিক দল, হ্যাঁ আমরা দেখবো যে ইসলামিক দল, হ্যাঁ আমি অবশ্য কেন আমি একজন ওনার ওয়াইফ ক্যাম্পেইনে ছিল, ওনার ওয়াইফ ব্যক্তিগত ওনার ওয়াইফ ক্যাম্পেইনে ছিল। আমাকে বলতে দেন, আমি যখন কথা বলছি, আমরা জোবাইদা রহমানকে, জাইমা রহমানকে যেভাবে দেখেছি, জামাতের আমিরকে যদি আমিরের স্ত্রীকে যদি সেভাবে দেখে থাকেন আপনি, ধন্যবাদ। আমি এটা নিয়ে আসলে আর কোনো মন্তব্য করতে চাই না। আরেকটা কথা আমি আপনাকে বলি, এই যে ধরুন এই সমস্ত ভূতের ঠ্যাঙের যে কথাগুলো বলা হচ্ছে, কোথা থেকে আসছে জানেন? এই যে সরকার চুক্তি করছে 7 দিন নাই নির্বাচনে, তার আগে থেকে আপনি চাকরি দিচ্ছে 28 তারিখে যে জুলাই জাদুঘরের নামে, সেখানে 100 পদ তৈরি করা হয়েছে, 70,000 টাকা বেতন, ওয়াক ইন ইন্টারভিউ। কোনোদিন শুনেছেন যে এই ওয়াক ইন্টারভিউ করে আপনি 70,000 টাকার বেতনে চাকরি পাওয়া যায়? এই বাংলাদেশে তো একটা চাকরিবিধি আছে ভাই। গেল আপনি দেখুন যে উন্নয়নের যে অবস্থা, চট্টগ্রাম বিভাগের জন্য 44% উন্নয়ন বরাদ্দ করা হয়েছে। কি বলেন, জুলাই জাদুঘরে যারা চাকরি পেয়েছে তারা না ওয়াক ইন মানে হেঁটে ঢুকে ইন্টারভিউ দিয়ে 70,000 টাকা মানে চাকরি পেয়ে ওয়াক ইন গেছে? ইন্টারভিউর ব্যাপারে একটা ব্যাপার আছে, অর্থাৎ সেখানে লিখিত পরীক্ষা হবে না। জানি। হ্যাঁ জানেন তো, সেইটা 28 তারিখে, গত জানুয়ারি মাসের 28 তারিখে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বেতন 70,000 টাকা? 70,000 টাকা, 6 নম্বর গ্রেড, 1 নম্বর ইয়াতে, মানে পজিশনটা এরকম 100টা পদ এটা কি আছে। সরকারি চাকরি? সরকারি চাকরি, পার্মানেন্ট? পার্মানেন্ট। এবং সেটা আপনি 28 তারিখে বিজ্ঞপ্তি দিয়ে 4 তারিখের মধ্যে কাগজপত্র নিয়ে 6 তারিখের মধ্যে ফাইনাল করে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন এত তাড়াহুড়া? আপনি দেখুন যে পে কমিশন ফাইনাল করা হলো, সেটাও দিয়ে দেওয়া হলো রাজনৈতিক সরকারের উপরে। আপনি এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, আপনার এইগুলোকে বাস্তবায়ন করবে কিভাবে সরকার? এবং আমরা যেই কথাগুলো বারবার বলছি, আসল কথাটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে গণতন্ত্র এবং বাক স্বাধীনতাটা আমরা বারবার বলেছি, আগামী সরকার এবং বিরোধী দলের এইটা যেমন প্রধান একটা কাজ হবে, ঠিক একই সাথে তাদের কাজ হবে মব সন্ত্রাস এবং এই আইনের শাসন যারা নিজের হাতে তুলে নিয়েছিল, আগামীতে যাতে না নিতে পারে। কারণ আপনি যখনই একটা কথা বলবেন, আপনার সাথে আমার কথা মিলবেন, আপনি বলবেন অমুক অমুকের দোষর, অমুক ওইটা করতে চায়। অর্থাৎ এই চোখ রাঙানো, যেইটার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল, ওই চোখ রাঙানো কিন্তু এখনই আছে। আপনার সাথে আমার পছন্দ হচ্ছে না, আপনি দোষর, আপনি এখান থেকে চলে যান। আপনি কিভাবে ঠিক করেন যে কে কে নির্বাচনে থাকবে আর থাকবে না? আপনি নির্বাচনে আসতে দিতেন, আপনার লাল কার্ড দেখিয়ে দিত জনগণ। সেই ভয় কেন এত? এই যাদেরকে আপনারা এত ভয় পাচ্ছেন, কারণ হচ্ছে কি 1 বছরের একটি দল আপনারা পেলে পুষে বড় করবেন এবং সাথে জামাতকে দিয়েছেন, এবং সেটা বিএনপি, জামাত, এনসিপি মিলে 3টি দলকে তারা আলাদা করে ফেললো। সকল বৈঠকে দেখবেন সরকার এই 3টি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে, তারপরে অন্যদের সাথে। 30টি দলের মধ্যে আবার বিভাজন। নিউ ইয়র্কে গেছে এদেরকে নিয়ে, কোন যুক্তিতে? বিএনপি না হয় 40% ভোট পেয়েছে, জামাত 4 থেকে 7% ভোট পেয়েছে এই পর্যন্ত। আর এনসিপিতে 1 বছর হয়ই নেই, তাদের নিবন্ধন ছাড়া দলকে নিয়ে নিউ ইয়র্কে চলে গেছে। আপনি জুলাই জাদুঘরে সকলকে নিয়ে যাওয়ার কথা, প্রধান উপদেষ্টা গেছেন, এই 3 দলের নেতৃবৃন্দ তার সাথে গেছেন, আর দলের নেতাকর্মী নাই। এই যে আপনি একটা বিভাজন আপনি তৈরি করলেন, এই বিভাজনের মাধ্যমে আপনারা কি করছেন? পিক অ্যান্ড চুজ অ্যান্ড পিক।
এতে আমাদের এই সংকটটা আরো তীব্র হচ্ছে, যেই সংকটের কারণেই আপনি বারবার আমাদের যে গত 54 বছরে এই নির্বাচন কি সেখান থেকে আমাদেরকে মুক্তি দিবে? আমরা উইশফুল থিংকিং তো আমাদের থাকবে, আমরা নির্বাচনে চাইবো যে জিতুক আমরা এটা থেকে মুক্তি পাবো। আমরা যে জিতুক বা যে হারুক, আমরা যদি ইঞ্জিনিয়ারিং না দেখি, আপনি বলছেন আমি যে- বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ইঞ্জিনিয়ারিং দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সুপ্তগুপ্ত ছিল, যারা বলেছিল যে যেই বড় বড় বক্তৃতা দিয়েছিল বঙ্গবন্ধুর নামে, আপনি সার্জিস আলমের কথা দেখুন, তার এখন আবার বড় বড় বক্তৃতা দেয় মুজিব কাল্ট, আবার এই বঙ্গবন্ধুর নামে, তার চাইতে ভালো বক্তৃতা আমি আর শুনি নাই। জোর করে বক্তৃতা দেওয়ানো যায়? এই বক্তৃতাগুলো তারাই তখন দিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন, সার্জিস দিয়েছেন, আবার 2 বছরের মধ্যে দেখলাম যে তারা বিরাট চেঞ্জ হয়ে গেছেন। কাজেই শীত আসলে যেমন লেপ আপনি তরঙ্গ থেকে নামান, শীত চলে গেলে তরঙ্গে ওঠান, আপনি রাজনৈতিক দলের এই নেতাদের আবার একটু রাসেলের কাছে এটা যাই। রাসেল তরঙ্গের 2 মতো মিনিট মনে সময় আছে, তারপর আমরা বিরতিতে যাব। না, আমি একটু আসলে ওই নারীর বিষয়টা নিয়ে আগেরটা টেনে একটু গিয়ে বলেন, হ্যাঁ, অন দ্য আগেরটা পয়েন্ট বলে হলে তারপর সুবিধা আর আসতে কি। পারবেন, বিরতির পর আরো দেখেন, টাইম আছে। আপনি জামাতকে যদি বিএনপির চোখে দেখেন তাহলে আপনার লাভ হবে না, বা বিএনপিকে যদি জামাতের চোখে দেখেন তাহলে আপনি সঠিক দেখাটা আপনার হবে না। ভাই বললো না যে তারেক রহমান সাহেব যখন রাস্তায় নামে তখন ওয়াইফকে নিয়ে যাচ্ছেন, তার মেয়েকে নিয়ে যাচ্ছেন, জামাতের কাউকে দেখছেন না। এখন আমরা তো দেখার চেষ্টা করি না, মানে আমরা বলি না যে প্রিয় করলে রসিকতা আর অপ্রিয় করলে কুটিলতা, মানে প্রিয় করলে ভালো লাগবে। আপনি জামাতের আমিরের ওয়াইফ, তিনি প্র্যাকটিসিং একজন ডক্টর, তিনি সমাবেশে বক্তব্য দিয়েছেন। খালেকুজ্জামান সাহেবের ওয়াইফ সমাবেশে বক্তব্য দিয়েছেন, রাজপথে ভোট চাচ্ছেন। প্রত্যেকটা আপনি দেখবেন এই পর্যন্ত মহিলাদের যত মিছিল হয়েছে প্রত্যেকের ওয়াইফ নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু আমরা কথা হচ্ছে সেগুলো দেখি না। এটা হচ্ছে বিষয়, আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি দেখেন জামাতের আমিরের ওয়াইফ প্র্যাকটিসিং ডক্টর, এবং ওনার 2 জন কন্যা, 2 জনে ডক্টর, 2 জনে প্র্যাকটিসিং। কিন্তু আপনি তারেক রহমান সাহেবের ওয়াইফ, সে কি প্র্যাকটিসিং ডক্টর? অনেক অ্যাওয়ার্ড আছে ওনার, কিন্তু উনি প্র্যাকটিসে নেই। ওই দিন রাজশাহীতে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, তারেক রহমান সাহেব আটকায় দিলেন যে বক্তব্য দেওয়া দরকার নেই। তার মানে কি? ওনার মেয়ে ব্যারিস্টার, কিন্তু প্র্যাকটিসিং না। কিন্তু আমরা তো শুধুমাত্র এই পর্দা ছাড়া কেউ আসলে তাকে মনে করি যে আছে, কিন্তু পর্দা সহ কেউ আসলে তাকে আমরা মনে করি না। না, ওইটা বলি না আমি। আমি শেষ করি মাহবুব ভাই, আমি শেষ করি না, আমি শেষ করি না, আমি শেষ আগে আমি শেষ করতে হবে, আমি শেষ করতে হবে। আমি কি বলেছি? আমি বললাম হচ্ছে না, আপনি নিজামী, আপনি ডাক্তার শফিকুর রহমান সাহেবের ওয়াইফ, আমি শেষ করি মাহবুব ভাই। আপনার আপনি জানেন, আপনি বলেন, আপনি বলার সময় আপনি বলবেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবের ওয়াইফ নেমেছে, মিছিলে নেমেছে, সমাবেশ করেছে, বক্তব্য দিয়েছে। হয়তো উনি হিজাব পরার জন্য উনি হয়তো দেখেন নাই, আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু তারেক রহমান সাহেবের হয়তো হিজাব পরেন নাই, ওনারা রাজপথে নেমেছেন, এই জন্য উনি দেখেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে কিন্তু 2 দিকে চিন্তা করতে হবে, আপনাকে 2 দিক থেকে তো দেখতে হবে আপনাকে। তো সুতরাং আমি প্রথমেই বলেছি, আপনি প্রত্যেককে যদি নিজের মতো করে চিন্তা করলে হবে না। আপনাকে প্রত্যেকটা দলের স্ট্রাকচারে চিন্তা করতে হবে, যে যেভাবে নামবে তাকে সেভাবে চিন্তা করতে হবে। তারপরে দেখেন এই কয়েকটা বিষয় আসছে, যেমন হচ্ছে আপনার এই অনেকগুলো বিষয় আসলে মানে কথা বলার সময় আসছে, কিন্তু পরবর্তীতে প্রশ্ন আরেকটা চলে আসছে আর কি। যেমন আমাদের ধর্মনিরপেক্ষবাদ দিয়ে মাহবুব একটা কথা বলেছেন যে ধর্মনিরপেক্ষবাদকে বাদ দেওয়া হয়েছে। আপনি দেখেন আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র, যেটা প্রথম আমাদের সংবিধান, মুজিবনগর সরকার যে স্বাধীনতা ঘোষণাপত্রে আমাদের এই ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষবাদ ছিল না। আপনি যখন পরবর্তীতে যখন 72-এর সংবিধান করলেন, সেখানে আপনি ধর্মনিরপেক্ষবাদটা নিয়ে আসলেন। এরপরে আপনি যখন ধর্মনিরপেক্ষতা আনলেন, আবার আল্লাহর উপর আস্থা বিশ্বাস, তাহলে একটার সাথে তো একটা সাংঘর্ষিক। তো সুতরাং আপনি যদি বলেন যে ধর্মনিরপেক্ষবাদকে বাদ দিয়ে পুরো সংবিধানটাকে করা হচ্ছে, আপনি যদি বলেন যে ধর্মনিরপেক্ষবাদ জিয়াউর রহমান সাহেব তো বাদ দিয়েছেন। আল্লাহর উপর আস্থা বিশ্বাস যখন উনি নিয়ে আসছেন, সেটা পরবর্তীতে আওয়ামী লীগ আবার নিয়ে আসছেন। তো সুতরাং আপনি যদি বলেন যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে পুরো জুলাই সংস্কারটাকে করে দেওয়া বা দেশটাকে একদিকে নিয়ে চলে যাওয়া, এটা ঠিক না। তারপরে হচ্ছে হাসান আব্দুল্লাহ বা এরাও তো হচ্ছে দেখেন আগে আওয়ামী লীগ অনেকে করেছে, কিন্তু পরবর্তীতে জুলাই আন্দোলনে তারা ভুল বুঝতে পেরে তারা কিন্তু আওয়ামী লীগের এগেইনস্টে দাঁড়িয়েছিল। যে সাজিদ সে কমিটিতে ছিল, কমিটি থাকার পরও সে রাস্তায় নেমেছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা এত সহজ ছিল না। তারপরেও তো তারা রাস্তায় নেমেছে। তো তারা রাস্তা নেমেছে, এই জন্য তার অতীতটাকে আপনি টেনে নিয়ে আসবেন, তারপর পরবর্তীতে ভবিষ্যৎটাকে আপনি আনবেন না। সে যখন নেমেছে তখন তো এটাকে অস্বীকার করে নেমেছে, আওয়ামী লীগকে অস্বীকার করে নেমেছে। তো সুতরাং আমি আগেরটাকে নিয়ে আসলাম, সে আগে ছাত্রলীগ করছে, শেখ মুজিব নিয়ে বক্তব্য দিয়েছে। তো সুতরাং এখন পরবর্তী তার মধ্যে পরিবর্তন হতে পারবে না, অনুশোচনা আসতে পারবে না, সে চাইলে নতুনত্ব চিন্তা করতে পারবে না। এটা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো সুতরাং আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা আমাদের চিন্তাটা বলবো,
কিন্তু চিন্তাটা বলার ক্ষেত্রে আমাদেরকে তো সার্বিক কিন্তু ধরেন সবকিছু দেখে দুইটা করা উচিত। আচরণের একটা তো অভিনয়, একটা আসল। কোনটা অভিনয়, কোনটা আসল? ধরেন যখন যখন যেটা বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসবে। বক্তৃতা দিয়েছে সেইটা আসল ছিল, নাকি এখন যখন কার্ল বলছে সেইটা আসল? না না, আমি তো আপনাকে বললাম, তারা যখন বক্তব্য দিয়েছে, দেওয়ার পরে পরবর্তীতে তাদের মধ্যে সেই অনুশোচনা আসছে যে বঙ্গবন্ধু যেটাকে লালন করতো সেটাকে লালন এখন করছে কিনা, আওয়ামী লীগ এখন করছে কিনা, যে 70 ইলেকশনে উনি স্বাধীনতার দিয়েছেন শুধুমাত্র যখন বক্তৃতা দিয়েছিল তখন এগুলো জানতো না? জানতো, অবশ্যই জানতো, কিন্তু পরবর্তীতে যখন তাদের এই ভুলগুলো দেখতে পেয়েছে তখন তারা ভুল সংশোধন করেছে। ভুল সংশোধন করার সুযোগ সবারই আছে, সবাই সুযোগ আছে। এই কারণে সে আগে যেটা করেছে এটাকে আমরা টেনে নিয়ে আসবো, পরবর্তীতে তার সংশোধনের বিষয়টা আমরা নিয়ে আসবো না। আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো একসময় পাকিস্তানের স্লোগানও দিয়েছে, কিন্তু পরবর্তী যখন বাংলাদেশের স্লোগান দিয়েছে আমরা কি বলবো যে পাকিস্তানের যে আগে যে স্লোগান দিয়েছে তিনি তো আগে পাকিস্তানকে ওন করতো নাকি বাংলাদেশকে ওন করতো? আমি সেটা যদি বলি তাহলে তো আমরা যদি কোনটা আগেরটাকে অভিনয় ছিল নাকি পরেরটা অভিনয় ছিল এই প্রশ্ন করলে তো আসলে মানে সঠিক উত্তর আমরা পাবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর কি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম এবং আমরা একটা ছোট্ট বিরতিতে চলে গেলাম। ফিরে এলাম চলমানে, দেখছেন নেক্সাস টেলিভিশন। আমাদের হাতে আর অল্প কিছুক্ষণ সময় আছে। আমরা অনেক তর্ক বিতর্ক করেছি, এখন একটু প্রসঙ্গ বদলাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে খবর আসছে প্রার্থীদের পক্ষের লোকদের কাছে প্রচুর টাকা পাওয়া যাচ্ছে, এবং মাহবুবা, যে আপনার কি মনে হয় টাকার ভোট তো এবার হওয়ার কথা ছিল না, কিন্তু প্রার্থীদের লোকজন এত টাকা নিয়ে ঘোরাফেরা করছে কেন? না, আসলে টাকার ভোট হওয়ার কথা ছিল না, এগুলো তো এক ধরনের নীতিবাক্য। যেই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি সেটা তো আর সরে আসেনি। আপনি দেখুন যে এই আপনি তরুণদের যে এই দলটির কথা আমরা বলছি এনসিপি, এটা তো প্রায় আপেলের মতো, আপেল খাওয়ার মতো করে ক্ষমতা পেয়ে গেল একদম। তাদের যে স্ট্রাগল পিরিয়ডটা 25 থেকে 35 পর্যন্ত, যে বয়সটাকে আমরা জানি যে চাকরির জন্য ব্যবসার জন্য অনেক ছোটাছুটি করতে হয়, সেই সব না করে একদম সরাসরি ক্ষমতার সাথে গিয়ে এবং যেই সমস্ত কথাবার্তা তাদের সম্পর্কে শুনি, এগুলো তো আমরা প্রত্যাশা করিনি তাদের কাছে। এটাই হচ্ছে আমাদের দেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির মূল যে ক্ষতিকর দিকটি, তো সেটাই সামনে চলে এসছে। তবে ভাইয়া যেই কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট উনি বলেছেন, যে দলের যে স্ট্রাকচার সেইটার বিরুদ্ধে তো আপনি কথা বলতে পারেন না। হ্যাঁ, আসলেই আমরা যে দলের স্ট্রাকচার, সেই দল রাজনীতিতে কোনো দেশের দায়িত্ব পালন করতে পারে না। এটাই আমাদের কথা, যে সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের মতো একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশে, মুক্তিযুদ্ধজাত একটি দেশে, যেটা ভারতও করেনি, পাকিস্তানও করেনি, ওই দেশ দুটি কিন্তু মুক্তিযুদ্ধ করে তাদের স্বাধীনতা অর্জন করতে হয়নি, একমাত্র বাংলাদেশই সেটা করেছে। এবং যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হয় সেটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে ছোট করবার জন্য বলা হয়। এবং পাকিস্তানের দিকে আপনি নাহিদ ইসলামের জাতির উদ্দেশ্যে ভাষণে দেখবেন তিনি বলেছেন যে ভারতের দিকে এত ঘনিষ্ঠতা পাকিস্তানের সাথে নয়। কেন এই কথা তিনি বলবেন? আমরা যদি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলি, পাকিস্তানের সাথে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। এবং একই সাথে আমরা আমাদের এই স্বাধীনতাটা আমরা যেভাবে পেয়েছি, অত্যন্ত রক্তস্নাত এই স্বাধীনতা, এর আগে আমাদের ভাষা আন্দোলনের একটা অভিজ্ঞতা আছে। কাজেই এই জায়গা থেকে যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, আসলে এই দলের স্ট্রাকচার বাংলাদেশের রাজনীতির সাথে যায় না, এটা ওনারা বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা যায় না, তারপরে কোনো জোর করে আমাদের এই সামনে নিয়ে আসছে, কারণ আমাদেরকে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে আমরা যেতে চাচ্ছি, এবং ওই জায়গায় আমাদেরকে আর কোনোভাবেই বাংলাদেশের মানুষকে থামাতে পারছে না। কিভাবে এইটা বিক্রি করবে, সেই জন্য ধর্মের আশ্রয় নিতে হয়েছে। কাজে এই ধর্মাশ্রয়ী রাজনীতি আসলে অনেক পেছন দিককার রাজনীতি। আপনি ইহজাগতিক রাজনীতির জন্য রাষ্ট্র একটি ইহজাগতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের কাছে আমরা কখনো ইমামতি বা কি যেন বললেন, যে নারী কখনো নবী হয়েছে কিনা, ইমাম হয়েছে কিনা, রাষ্ট্রের কাছে আমরা সেগুলো চাই না। রাষ্ট্রের কাছে আমরা চাই মানুষ কি করবে, আমাদের মানুষগুলো মানবিক চাহিদাগুলো সবগুলো পাবে কি। ধন্যবাদ মাহবুবা। এই জায়গাটা আমরা রাসেলের কাছে যাই। আমরা একই প্রশ্ন আপনাকেও করতে চাই, যে দলের নেতাদের কাছে প্রচুর টাকা পাওয়া যাচ্ছে, এই টাকা আসলে কেন পাওয়া যাচ্ছে, টাকা দিয়ে কি হবে? দেখেন, প্রথম কথা হচ্ছে টাকা পাওয়া কিন্তু অপরাধ না, টাকা বিলি হচ্ছে অপরাধ। মানে আমি একজন আইনজীবী হিসেবে বলা আমি আছে একটু যে বলি, নির্বাচনকালীন সময়ে যে কোনো মানুষ 20,000 টাকার বেশি নগদ নিয়ে ঘুরবেন না, বা এটা 50,000 এটা টাকার আইনটা বেশি। এমন না। আমি একটু বলি, কেমন আইন? আমি আইনজীবী হিসেবে তো আমরা তো হচ্ছে সব আইনটা সময় কি? আইনটাকে এটা দেখতে হবে। একটা অপরাধ হওয়ার জন্য দুইটাই ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন, একটা এন্টি সোশ্যাল বিহেভিয়ার, পানিশমেন্ট ফর দোজ বিহেভিয়ার। না, কিন্তু টাকা নিয়ে ঘোরাফেরা নিষেধ শাস্তি থাকলে? রাখতে হবে না।
আপনি আজকে নির্বাচন কমিশন কিন্তু বলেছে 50 লক্ষ না, যে 5 কোটি টাকাও কারো কাছে যদি বৈধ কারণ দেখায়, সে টাকা থাকে এই করতে তার কাছে থাকতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কি দেখি, আপনি বাসায় টাকা পেয়েছে 7 লাখ টাকা, আপনি নিয়ে এসে বলেছে 7 টাকা, এই টাকাটা কিসের সেটা তো আমাকে দেখতে হবে। কিন্তু আমরা এখানে মব তৈরি করছি না এটা। কিন্তু আপনার নির্বাচন কমিশনের আইনে বলা আছে প্রার্থী সে 50,000 টাকার এই বেশি নিয়ে সে মুভ করতে পারবে না, সেটি বলা আছে প্রার্থীর ক্ষেত্রে। কিন্তু আপনি কিন্তু আপনি যদি অন্য কোনো এর জন্য ব্যবসার জন্য আপনি টাকাটা রাখেন, সেক্ষেত্রে এটা কোনো বাধ্যবাধকতা নেই। কারণ আপনি জানেন আমাদের এখন বিকাশ বন্ধ, আমাদের ট্রানজ্যাকশন বন্ধ, এনপিএসবি সেটা বন্ধ, ইএফটি শুধু চালু আছে। আজকে টাকা পাঠাবেন, 2 দিন পর টাকা যাবে। কিন্তু এই যে আপনি যে ব্যবসায়িক লেনদেন, দেশের লেনদেন তো বন্ধ থাকবে না, মানুষের যে বেতন দেওয়া এই বিষয়গুলো তো বন্ধ থাকবে না। তো সুতরাং মানুষের কাছে টাকা থাকতেই পারে। আমি দেখেছি যে একজন ঢাকা থেকে সে যাচ্ছে, যাওয়ার পর সে গাড়ি থেকে নামলো, তার পকেট থেকে 2,000 টাকা বের করে বলতেছে তুমি টাকা, এই টাকাটা কিসের টাকা, এই টাকাটা কিসের টাকা। এগুলো মব তৈরি করা ঠিক না, এগুলো মব তৈরি করা ঠিক না। আমি মনে করি এটাই তো দুঃখজনক বিষয়। আজকে যেমন হচ্ছে আপনি দেখেছেন আজকে সকালে যে ঠাকুরগাঁও যে জেলা আমির কাছে 50 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, উনি কিন্তু 74 লক্ষ টাকা, উনি কিন্তু এখান থেকে যাওয়ার পথেই কিন্তু এখানে এয়ারপোর্টে যেটা আছে এটা একটা অনাপত্তির পত্র নিয়ে কিন্তু উনি গিয়েছেন। এখন কথা হচ্ছে অপরাধ কখন হবে যদি এই টাকাটা কেউ বিতরণ, যেমন উনি একটা জেলা আমির, যদি আমি তর্কের খাতিলে মেনে নিই এটা নির্বাচনের জন্য টাকা, যদি উনি বলেছে এটা ব্যবসায়িক টাকা, যদি আমি যদি তর্কের খাতিলে মেনে নিই, তাহলে উনি 3টা আসন আছে, 3টা আসনে প্রায় 490টা ওনার কেন্দ্র আছে। 490টা যদি আপনি যদি এই টাকাটা ভাগ করেন, তাহলে প্রত্যেকটা কেন্দ্রে 11,000 টাকা করে পড়ে। তো 11,000 টাকা যদি আপনি ভোট কিনেন, 11টা ভোট কিনতে পারবেন। আসনে কিন্তু আমি বললাম আপনি যদি করেন তাহলে কেন্দ্র ভিত্তিক দেখেন, তাহলে 11,000 টাকা করে পরে একটা কেন্দ্র, তাহলে 11,000 টাকা একটা কেন্দ্রে আপনি 11টা ভোট কিনতে পারবেন। কিন্তু আমরা কিন্তু না, আমি বললাম যদি এই যে মব তৈরি করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি কেন্দ্রে না গিয়ে যদি আসনে চিন্তা করেন, না পরবর্তীতে আপনি প্রতি এমপি 24 লাখ টাকা করে না 24 লাখ টাকা হোক, কিন্তু আপনি তো আসন ভিত্তিক আপনাদের ভোট কিনতে দেখতে হবে। আপনি তো বলতে যাচ্ছেন আপনি তো 10 টাকা প্রতি ভোটার, এই তো তাহলে তো 30-35 লক্ষ টাকা আপনার যাবে। তো শেষের দিনে 24 লাখ টাকা ব্যাপারটা হচ্ছে আপনাকে কেন্দ্র দেখতে হবে, যেহেতু নির্বাচন আগের দিন আপনাকে কেন্দ্রে ভাগ করতে হবে। 11,000 টাকা করে পড়ে, 11,000 টাকা মানে আপনি যদি 1,000 টাকা করে কেনার বিষয় আসেন, আমি বললাম কেনার বিষয় যদি আসে তাহলে 11টা ভোট কিনতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সারা দিন আজকে যেভাবে মব তৈরি করা হয়েছে, সারাটা দিন আমি আসার পথে বললাম না, আমি আসার পথে আমার গাড়ি দুইবার দাঁড় করানো হয়েছে যে আপনার গাড়িতে কি আছে। তো এটা তো প্রশাসনের দায়িত্ব, এটা তো কোনো রাজনৈতিক দলের দায়িত্ব না এভাবে করা। তারপরে আমরা রাতে কি দেখেছি, আমি দেখেছি একটা চ্যানেল, আমি গতকাল একটা চ্যানেলে টকশোতে গিয়েছিলাম, সেই চ্যানেল প্রতিদিন সকাল 11টা থেকে 12টায় ওনাদের টকশোগুলো দেখানো হয়, কিন্তু আজকে টকশোগুলো ওনারা করেনি। শুধু এই জামাতের যে জেলা আমির যেটা পেয়েছে, এটাকে কমপক্ষে 7বার ভিডিওটা দিয়েছে, একটা ভিডিও বারবার দিয়েছে। কিন্তু আমরা দেখেছি একটু আগে যে লক্ষ্মীপুরে যে এনি সাহেবের এখানে প্রায় 82 লক্ষ টাকা পাওয়া, সেটা আমি জিজ্ঞেস করেছি, 82 লক্ষ টাকা পাওয়া গেছে, কিন্তু সেটাতে আমরা দেখি নাই, লাইভ দেখি না। কিন্তু এভাবে যে মিডিয়া এভাবে মব তৈরি করছে, মিডিয়াও যদি এই কাজগুলো করে, এটা কিন্তু খুব দুঃখজনক। এই জায়গাটা আমাদের আমরা সেটা করি না। আমরা আসলে উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম যে খেলাটি আসলে কালকে আছে, যেটা হচ্ছে নির্বাচন, সেই খেলায় কে হারে কে জেতে। আমরা শুনেছি যে বাংলাদেশ জিতবে, কিন্তু একই সাথে মাহবুব এটাও বলেছেন যে বাংলাদেশকে জয়ী হতে গেলে ভোটারদেরকে অনেক চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। পাশাপাশি রাসেল বলেছেন যে দলীয় আদর্শ এবং জুলাই সনদকে এক জায়গায় করে দেখলে হবে না, অথবা বিএনপি এবং জামাতকে একই পাল্লায় মাপলে হবে না। জামাত ধর্ম কথা বলেছে। তো মাহবুব, যে আপনি একটা শেষ মন্তব্য করতে পারবেন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, আসলে 15 সেকেন্ড কিছু করা যায় না, বলেন একটু, কিন্তু 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। যেটা হচ্ছে যে আমাদের এই যে প্রায় আমরা শুনি যে আমরা অতীতে যাব না, রিসেট বাটন দেওয়া হয়েছে। আসলে আমার বাবা এবং তার বাবা, আমার বাবার বয়স যদি 70 হয় এবং আমার দাদা মিলেই আমার পরিবারেরই কিন্তু 150 বছরের একটা ইতিহাস আমি জানি। কাজে দেশের ইতিহাস আমরা জানবো না। এবং এই যারা ভোট দিতে চাচ্ছেন, তারা জুলাইয়ের শহীদটা একদম টাটকা রক্তাক্ত স্মৃতি, এই মুক্তিযুদ্ধের স্মৃতিটা মাথায় রাখতে হবে। এই দেশটা অনেক কষ্টে পাওয়া, জাতীয় সঙ্গীতের লাইনগুলো যদি আমাদের মাথায় থাকে, আমরা কিন্তু অশ্রু সজল চোখে তাকাবো আমাদের দেশের দিকে। ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। আমরা চলমান নিয়ে আজকে উপস্থিত ছিলাম নেক্সাস টেলিভিশনে। আগামীকাল একটা দীর্ঘ লম্বা যাত্রা থাকবে নেক্সাস টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠানমালা নিয়ে। সেখানে কিছুটা সময় আমিও থাকবো এবং অন্যরাও থাকবেন, আপনাদের প্রিয় মুখেরা হাজির হবেন। আশা করছি আগামীকাল সারাদিন আপনারা নেক্সাস টেলিভিশন দেখবেন। আর নেক্সাস টেলিভিশন যদি নাও দেখেন, তাহলে দেখার চেষ্টা করবেন কোথায় যৌক্তিক কথাবার্তা হচ্ছে, কোন কথা আসলে বাংলাদেশের পক্ষে এবং কোন কথা বাংলাদেশের বিপক্ষে। আশা করছি কেউই বাংলাদেশের বিপক্ষে কালকে থাকবেন না, এই কারণে যে কাল আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এমন মানুষদেরকে নির্বাচিত করতে চাই
যারা প্রকৃত অর্থেই বাংলাদেশের নাগরিকদেরকে সম্মান করেন, বাংলাদেশের নাগরিকদের অধিকারকে সম্মান করেন এবং বাংলাদেশের নাগরিকদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র এবং প্রশাসনকে ঢেলে সাজাতে তারা প্রস্তুত। কিন্তু ইতিহাসকে বিকৃত করার কোনো জায়গায় কেউ থাকবেন না। ইতিহাস বিকৃত করার যে পরিণাম সেটি খুব একটা ভালো হয় না এবং সবচেয়ে ভয়ঙ্কর পরিণাম হয় যদি ভোট জালিয়াতি করা হয়। ভোট জালিয়াতি করার কথা কেউ যদি চিন্তাও করে থাকেন, আজকে সবার তরফ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে জনগণ যেন সজাগ থাকেন এবং আপনারা কোনো জায়গাতে ভোট জালিয়াতি হওয়ার যে কোনো সম্ভাবনা দেখতে পেলে অবশ্যই গণমাধ্যমকে জানাবেন এবং জানাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং চলমান দেখতে থাকবেন। প্রতিদিন থাকবে চলমান, শুধু শুক্র এবং শনিবার বাদে। তবে ভোটের সময় চলমান থাকবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।